এপিসোডে আসা হচ্ছে এমসিকিউ টাইপের ট্রান্সলেশন, সেগুলো আমি কভার করে দেবো। সেটা নিয়ে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ, সেটা নিয়ে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ, সেটা নিয়ে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। চলেন আমরা দেখি কি ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, এটাও পরীক্ষায় বেশিরভাগ সময় আসে পাস্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই ধরনের প্রশ্ন থাকে। এই ধরনের প্রশ্ন কি থাকে, চলেন আমরা এমসিকিউ স্টাইলে কি ধরনের প্রশ্ন থাকে আমরা প্রমাণ সহ, ব্যাখ্যা সহ, রেফারেন্স সহ দেখবো। রেফারেন্স সহ দেখেন, এটাকে আমি বানাইছি? না না, পরীক্ষা আসছে। প্রিয় ভাই বোন, এটাকে আমি বানাইছি? না, আমি বানাই নাই, পরীক্ষা আসছে। পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে। কোথায় আসছে বলেন? পরীক্ষা আসছে। জানতে পারেন নাকি? প্রিয় ভাই বোন, আমি বানাইছি? না, আমি বানাই নাই, পরীক্ষা আসছে। পরীক্ষা আসছে, কোথায় আসছে? পরীক্ষা, 17তম কলেজ জীবন। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে গাছে এখনো ফল ধরে নাই। গাছে এখনো ফল ধরে নাই, মনে রাখবেন এখনো শব্দের ইংলিশ হচ্ছে প্রিয় ভাই বোন আমার ইয়েট। এখনো শব্দের ইংলিশ কি প্রিয় ভাই বোন আমার? ইয়েট। খেয়াল করে দেখেন, এখানে ইয়েট নাই মানে কাটা। খেয়াল করে দেখেন, এখানেও ইয়েট আছে, কিন্তু থাকলেও এখানে আমি আপনাদের একটু সহজ করে দেই। খুব খেয়াল করেন, এইটা কেটে দিলাম, খুব খেয়াল করেন। ওকে ফাইন, তাহলে এখানে ইয়েট আছে, তারপরে এই যে দেখেন এই বাক্যেও ইয়েট নাই, কারণ এটাও কাটা। এবার দেখেন দুইটা অপশন ইয়েট আছে, এটাতেও ইয়েট আছে, এটাতেও কি আছে? ইয়েট আছে। তার মানে হয় আনসার হবে বি, না হয় আনসার হবে ডি। খুব খেয়াল করেন, আমি আবার বলছি। এমসিকিউ টাইপের যে ট্রান্সলেশন গুলো পরীক্ষায় আসে, এগুলো প্রবাদ প্রবচন টাইপের। এখানে কোনো সূত্র বা বুদ্ধি চলবে না, কোনো সূত্র কোনো বুদ্ধি দিয়ে পৃথিবীর আপনি এগুলো আনসার করতে পারবেন না। এগুলো আপনাকে কি করতে হবে বলেন? মুখস্থ 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 মুখস্থ। তবে এগুলো আসলে পড়ানোর কিছু নাই, ক্লাস নেওয়ার কিছু নাই। কারণ আমি যেহেতু ক্লাসে নিয়ে আসছি বা ক্লাস নেওয়ার চেষ্টা করছি বা ক্লাস নিব নিয়োগ করেছি বা ক্লাস অলরেডি নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু টেকনিক বলে দেবো ইনশাআল্লাহ, কিছু টেকনিক বলে দেবো ইনশাআল্লাহ, যে টেকনিক গুলো দিয়ে আপনি এই প্রশ্নগুলো আনসার করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি শুরুতে বলছি এগুলোর কোনো সূত্র বা বুদ্ধি নাই, এগুলো মুখস্থ করতে হবে আপনাকে। কিন্তু তবু আমি কিছু টেকনিক বলে দিব, যে টেকনিকগুলো দিয়ে আপনি এই প্রশ্নগুলো আনসার করতে পারবেন। এই টেকনিক দিয়ে আপনি এই প্রশ্নগুলো আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম টেকনিক কি হবে? এবার দেখেন টেকনিকটা, এই যে এখানে টেকনিকটা হচ্ছে এই যে এখনো থাকলে ইয়েট হয়, তাহলে ইয়েট নাই মানে কাটা, ইয়েট নাই মানে কাটা। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানেও ইয়েট আছে, এখানেও ইয়েট আছে। এবার আরো ব্যাপার আছে, দেখেন গাছে ফল ধরে নাই, ফল ধরে নাই, ফল ধরে নাই। দেখেন ফল ধরে নাই, ফল কি ভাইয়া? ধরে নাই। ওকে ফাইন, ফল ধরে নাই। দেখেন ধরা অথবা জন্ম দেওয়া নাকি বি ও আর এন, ধরা অথবা জন্ম দেওয়া। জন্ম দেওয়া, জন্ম দেওয়া ইংলিশ হচ্ছে ভাইয়া বর্ন। বর্ন মানে জন্ম দেওয়া, বর্ন মানে জন্ম দেওয়া। হ্যাঁ, বর্ন মানে কিন্তু গিভেন না, তার মানে এটাও কাটা। এটাও কি ভাইয়া? কাটা, এটাও কাটা। তাহলে এই অপশনটা বাদ। তাহলে ব্রন নাই মানে কাটা, ব্রন নাই মানে কি? কাটা। তাহলে ট্রি হ্যাজ নট ইয়েট ব্রন ফ্রুট, তার মানে গাছে এখনো ফল ধরে নাই বা গাছটা এখনো ফল জন্ম দেয় নাই। গাছটা এখনো ফল জন্ম দেয় নাই। দেখ ক্লিয়ার কিনা? এক নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত এক নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে গুড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন। আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, এটা আসছে 14তম নিবন্ধনে, বুঝেন নাই? আরে ভাই আমি বানাই নাই তো, সেম প্রশ্নই আবার 14তম নিবন্ধনে আসছে। তো একই প্রশ্নগুলো রিপিট হয়, বেশিরভাগ সময় নিবন্ধনে রিপিট হয় একই প্রশ্ন। এটা গাছে গাছে সরি, এটা গাছ হবে না, এটা হবে শব্দটা হবে গাছে। তাহলে গাছে এখনো ফল ধরে নেই, তাহলে ফল ধরে নেই মানে আমরা একটু আগে বলেছিলাম প্রিয় ভাই বোন আমার ইয়েট লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ইয়েট নাই মানে কাটা, ইয়েট নাই মানে কাটা। এখানে ইয়েট আছে, এখানে ইয়েট আছে। এবার প্রশ্ন হচ্ছে ট্রি হ্যাজ নট ব্রন ফ্রুট ইয়েট হবে দ্যাট ট্রি, নাকি ট্রি হ্যাজ নট ইয়েট ব্রন ফ্রুট হবে? খেয়াল করে দেখেন, বলেন তো দেখি কোনটা হবে। এটা যে বলতে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, অথবা মহিলা হলে লিজেন্ড ডি নেই। দেখেন ব্রন শব্দটা হচ্ছে ভাইয়া বেস ফ্রম বা বি1। এই হ্যাজের পরে কি বেস ফ্রম হয় নাকি বি3 হয়? ইয়েস, বি3 হবে। বলেন হ্যাজের পরে কি হয়? হ্যাজ ডান, হ্যাজ গান, হ্যাজ, হ্যাঁ মানে বি3 হবে। তাহলে এখানে এটা কিন্তু ব্রন কিন্তু বি1, তাহলে এটা হবে না, তাহলে লাগবে বি3। তাহলে এই যে বি3, এটা বি3। তাহলে
has not burned food, has not done, has not done, has not। বুঝতে পেরেছেন? সেভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে কি প্রশ্নগুলো প্রিয় ভাই বোন আমার বানায়। মনে রাখবেন এগুলো সিস্টেম, জাস্ট সিস্টেমগুলো মনে রাখবেন যে কেমনে প্রশ্নগুলো বানায়, কেমনে প্রশ্নগুলো কি বানায়। সিস্টেম বুঝতে পারলে জীবনে কেউ আপনাকে আটকাতে পারবে না, আর সিস্টেম না বলতে কিন্তু প্রিয় ভাই বোন আমার আপনাকে আটকে দিবে। 2 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেব 2 কে আলহামদুলিল্লাহ। 2 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেব 2 কে আলহামদুলিল্লাহ। 2 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেব 2 কে আলহামদুলিল্লাহ। যেমন করব তেমন ফল। দেখেন তো এটা পারেন নাকি? যেমন করব তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম কি? পিডিএফ 4টা পিডিএফ 20 21 22 23 24 দিয়ে দেন। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। মনে রাখবেন যেমন ইংলিশ হচ্ছে ভাইয়া অ্যাজ, যেমন ইংলিশ কি ভাইয়া অ্যাজ। তাহলে অ্যাজ বাই মানে কাটা, অ্যাজ বাই মানে কাটা, অ্যাজ বাই মানে খেয়াল করছেন মুহূর্তের মধ্যে 4টা অপশন 3টা অপশন হাওয়া হাওয়া করে হাওয়া। আমি আগে বলেছিলাম এগুলো মুখস্থ, আপনাকে মুখস্থ করতে হবে, কিন্তু আমি যেহেতু ক্লাস নিচ্ছি কিছু টেকনিক অবশ্যই বলে দিব যেটা দিয়ে আপনি 1 সেকেন্ডে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে যেমন মানে কি প্রয়োগ হবে অ্যাজ, তাই না? যেমন মানে অ্যাজ, তেমন তেমন মানেও অ্যাজ। তাহলে যেমন খুশি তেমন সাজো, অ্যাজ ইউ সো সো ইউ রিড। সরি, প্রথম অর্থ মানে অ্যাজ অর্থ হচ্ছে যেমন, আর পরের সো অর্থ হচ্ছে তেমন। প্রথমে অ্যাজ হচ্ছে যেমন, পরের সো অর্থ হচ্ছে তেমন, অর্থাৎ যেমন খুশি অ্যাজ ইউ সো সো ইউ রিড, তেমন তুমি সাজো, তেমন তুমি কি সাজো। অথবা যেমন কর্ম তেমন ফল। এই রিড মানে কি বুঝছেন? রিড মানে হচ্ছে ফল, মানে ফল পাকা বা ফল কাটা। অর্থাৎ আপনি যেমন চাষাবাদ করবেন তেমনই কি ফল পাবেন, যেমন চাষাবাদ করবেন তেমনই ফসল পাবেন, যেমন চাষাবাদ করবেন তেমন ফল পাবেন। আপনি লাগাইছেন মনে করেন যে কথার কথা নিম গাছ, কি গাছ? নিম গাছ। আপনি বলতেছেন দৌড় আম ধরে না কেন? দৌড় মিয়া, নিম গাছে আম ধরবো? প্রিয় ভাই বোন, নিম গাছে তো আম ধরে না, নিম গাছে আম ধরে না, নিম গাছে কি আম ধরে না। আমি লাস্টে আসছি, ব্রন কেন হবে স্যার? প্রিয় মানিক, কলেজের টুকরা মানিক, লাস্টে কেন আসতে হবে? আসতে তো হবে আগেই। ব্রন মানে ফল ধরা, গাছে ফল ধরা, ফল ধরা, ফল ধরা মানে BORN, BORN, ফল ধরা মানে BORN। কিন্তু যখন আপনি হ্যাজের সাথে দিবেন, হ্যাজের সাথে কি আপনি বর্ন বলতে পারবেন? ব্রন তো হচ্ছে B1, হ্যাজের সাথে দিতে হয় কিভাবে? B3, তাহলে বর্ন হবে BORNE, এটা হবে B3, হ্যাজ বর্ন। বুঝতে পেরেছেন মানে? প্রিয় ভাই বোন বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে বর্ন হচ্ছে ফল ধরা অথবা জন্ম দেওয়া। মানুষের ক্ষেত্রে হচ্ছে জন্ম দেওয়া, জন্ম দেওয়া। মানুষের ক্ষেত্রে হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া, আর গাছের ক্ষেত্রে কি? গাছ কি বাচ্চা জন্ম দেয়? দুষ্ট বলবেন বান্দর, মানে গাছ কি ফল জন্ম দেয়? না, গাছে ফল ধরে। দেখেন প্রত্যেকের সাথে একটা শব্দ চয়ন আছে, আপনি আপনাদেরকে আগেও বলেছিলাম। হ্যাঁ, মানুষ যদি কাউকে মানে মানুষ কি বলবো জন্ম দেয় তাকে বলে জন্ম দেওয়া, কিন্তু গাছে যদি ফল ধরে, এটা কি আপনি বলবেন যে গাছে একটা ফল জন্ম দিচ্ছে? না তো, আমরা বলি গাছে ফল ধরেছে, গাছে কি ফল ধরেছে। তো গাছে কি প্রিয় ভাই বোন আমার ফল ধরেছে। আর ফল ধরা মানে হচ্ছে বর্ন, বর্ন প্রেজেন্ট টেন্সে বা B1 এ। এটাই যদি আপনি হ্যাজের সাথে দেন তাহলে হ্যাজের পরে কি হয়? B3 হয়, হ্যাজ ডান, হ্যাজ ডান। তাহলে V3 হবে BORNE, হ্যাজ বর্ন, হ্যাজ বর্ন। বুঝতে পেরেছেন? আমাদের ভাই বোনরা সবাই স্মার্ট হয়ে গেছে। আমি বলার আগে সবাই কমেন্ট লিখেছে স্যার 3 কে আলহামদুলিল্লাহ। আমি বলার আগে আমাদের ভাই বোনরা কমেন্ট লিখে দিয়েছে স্যার 3 কে আলহামদুলিল্লাহ। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে কি ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খুব খেয়াল করে দেখেন, খুবই মজার একটা প্রশ্ন এবং খুবই আমিনিং একটা প্রশ্ন এটা। দেখেন যে আজকাল, আজকাল ইংলিশ কি ভাই বোন আমার? নাও এ ডেজ, নাও এ ডেজ মানে আজকাল। তাহলে নাও এ ডেজ নাই মানে কাটা, নাও এ ডেজ নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া করে হাওয়া, হাওয়া হাওয়া করে হাওয়া। এবার আমরা দেখেন নাও এ ডেজ, উইমেন উইমেন, আর প্লেইং ইম্পর্টেন্ট রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
প্লে রোল মানে হচ্ছে ভূমিকা পালন করা, প্লে রোল মানে ভূমিকা পালন করা। আর যেহেতু পালন করছে তাহলে কন্টিনিউয়াস, তাহলে কি হবে, প্লে না হয়ে যাবে প্লেইং, প্লেইং, ঠিক আছে না। আর যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা বলছে, গুরুত্বপূর্ণ, তাহলে গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট, তাহলে সব মিলিয়ে হয়ে যাবে প্লেইং, প্লেইং রোল। তার আগে যেহেতু গুরুত্বপূর্ণ বলছে তাহলে কি হবে, ইম্পর্টেন্ট রোল, প্লেইং ইম্পর্টেন্ট রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার তারপর দেখেন এভরিওয়্যার, এভরিওয়্যার মানে হচ্ছে সব জায়গায়, সব জায়গায়, এভরিওয়্যার মানে সব জায়গায়, খুব খেয়াল করেন ভালো লাগবে, সব জায়গায়। তাহলে নারীরা নাওএডেজ, আজকাল নারীরা পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা সব জায়গায়। আসলে কি এই বাক্যে কি এটা বলছে, এটা কি এটা বলছে না, এটা বলে নাই, বলছে সব জায়গায়, বলে নাই, বলছে জীবনের সর্বক্ষেত্রে। খেয়াল করছেন, এভরিওয়্যার মানে সব জায়গায়, সব জায়গায়, জায়গায় বুঝাই নাই এখানে। হ্যাঁ মনোযোগ প্লিজ, এখানে কি জায়গায়, এই বাক্যে কোথাও জায়গার কথা বলছে যে নারীরা ঢাকায়, নারীরা বগুড়ায়, নারীরা খুলনায় ভূমিকা রাখতেছেন না, নারীরা ঢাকায় খুলনায় জায়গায় ভূমিকা রাখতেছে ওটাও না। এভরিওয়্যার মানে জায়গা বুঝায়, সব জায়গায়, ঢাকা খুলনা চিটাগাং সব জায়গায় মানে পাইলা না রে প্রিয় ভাই বোন আমার। এখানে বোঝানো হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে, তাই বলেন জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে নারীরা ভূমিকা পালন করছে। বাবার জীবনে নারীদের অবদান আছে, স্বামীর জীবনে নারীদের অবদান আছে, সন্তানের জীবনে নারীদের অবদান আছে, হ্যাঁ একটা ছাত্রের জীবনে নারীদের অবদান আছে, এইটা বলানো হচ্ছে জীবনের সর্ব জায়গায়। গার্মেন্টস সেক্টরে নারীদের অবদান আছে, হ্যাঁ আপনি দেখেন দেশের রাজনীতিতে নারীদের অবদান আছে, যে কোনো দিকে তাকান সব জায়গায় অবদান রাখতেছে নারীরা। এমনটা মনে করা হয় যে নারীরা জীবনের সর্বক্ষেত্রে কি অবদান রাখছে, মানে জীবনের সর্বক্ষেত্রে, এভরি স্পেয়ার অফ লাইফ, এটাকে ইংলিশে বলা হয় এই যে এভরি স্পেয়ার অথবা অল স্পেয়ারস। হ্যাঁ স্পেয়ারস মানে ক্ষেত্রে, 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 অল মানে সর্ব, সর্ব, আর অফ লাইফ মানে জীবনের, তাহলে জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, তার মানে আনসার হবে ডয়কার ডি। তাহলে 4 নম্বরটা বুঝতে পারলে কমেন্ট লিখে দেবেন 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। নাওএডেজ উইমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল, বর্তমানে নারীরা পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অল স্পেয়ার মানে সর্বক্ষেত্রে, অফ লাইফ মানে জীবনের, তার মানে জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের কি সর্বক্ষেত্রে। ক্লিয়ার? 4 কে আলহামদুলিল্লাহ দিয়ে দিছেন। 24 নাই, ও আচ্ছা তবে ঠিক আছে, 420 দিয়ে দেন, যাদের বাকিটা আমি দিয়ে দেবো। আচ্ছা এই প্রশ্নটা খুবই মজার, যদিও এই দুষ্টু প্রশ্নটা আনসার বের হয়ে গেছে। আচ্ছা যদিও এই দুষ্টু প্রশ্নটার আনসার কি বের হয়ে গেছে, তবে এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা বুদ্ধি আছে, আপনাদেরকে বুদ্ধিটা শিখিয়ে দিই। দেখেন ধরেন এই প্রশ্নটা তো আপনি ধরেন আনসার জানেন না, সেক্ষেত্রে কি হইতো, ভাই আপনাদের বুদ্ধিটা শিখিয়ে দিই। ধরেন এই প্রশ্নের উত্তরটা আপনি জানেন না, এই প্রশ্নের উত্তর আপনি কি জানেন না, সেক্ষেত্রে আপনি কি করতো, খুব খেয়াল করেন, সেক্ষেত্রে আপনি পারতেন, খুব খেয়াল করেন পারতেন। দেখেন বলতেছে ফলস আর ঠিক, ফল্ট, ফল্ট, ফল্ট মানে হচ্ছে দোষ, খুব খেয়াল করেন দোষ। তাহলে দোষটা আমি ধরো দোষটা হয়, আর মানে হয়, বিভার্বের অর্থ হচ্ছে হয়, ঠিক মানে মোটা, খুব খেয়াল করেন। হ্যাঁ দেখেন বুদ্ধি দেখে আমি আনসার করতে হয়, আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ, সরি আল্লাহকে ধন্যবাদ দিতে বাধ্য হবে, খুব খেয়াল করেন ভালো লাগবে দেখে। তাহলে দেখেন ফলস মানে দোষ, আর মানে হয়, আমরা জানি বিভার অর্থ হচ্ছে হয়, আর ঠিক মানে মোটা। তাহলে আমরা বললাম একসাথে বলতে পারি দোষটা হয় মোটা, দোষটা হয় মোটা, দোষটা হয় মোটা। হয়ার যেখানে, হয়ার মানে কি যেখানে, হয়ার যেখানে। লাভ মানে ভালোবাসা, খুব খেয়াল করেন, ভালো বাসা, ভালো বাসা, ভালো বাসা, হয় হয় হয়। তিন মানে পাতলা, পাতলা, তিন মানে কি ভাই পাতলা, পাতলা মানে কম না বেশি, পাতলা মানে কম, পাতলা মানে কম। এবার খেয়াল করে দেখেন, দেখেন তো মিশে কিনা, মনোযোগ দেখেন ভালো লাগবে, খুব খেয়াল করেন। তাহলে দেখেন দোষটা হয় মোটা যেখানে ভালোবাসাটা হয় পাতলা বা কম। দোষটা হয় মোটা মানে দোষটা মোটা হয় কি, দোষটা বেশি চোখে পড়ে, মোটা মানে বেশি। ওকে তাহলে দোষটা হয় বেশি যেখানে ভালোবাসা হয় কম। তাহলে
দোষটা হয় বেশি যেখানে ভালোবাসা হয় কম। তার মানে কাউকে যদি আমরা কম ভালোবাসি তার দোষটা চোখে মোটা হয়ে চোখে পড়ে, চোখে ধরা পড়ে বেশি, তাই না? বুঝতে পেরেছেন ব্যাপারটা? যাকে আমরা ভালোবাসি কম তার দোষটা আমাদের চোখে বেশি ধরা পড়ে, আর যাকে বেশি ভালোবাসি তার দোষ দেখেও আমরা না দেখার ভান করি, তার দোষ যেন নাই, তার দোষ যেন আমাদের চোখেই পড়ে না। কি ব্যাপার, তুমি কি তার দোষ দেখোই না? তোমার চোখে কি তার কোনো দোষ নাই? না, আমি তো কোনো দোষ দেখি না। কেন? ভালোবাসি। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন তো কোনটা মিলে। এই দেখেন কোনটা মিলে, খেয়াল করে দেখেন। তাহলে দোষটা হয় মোটা যেখানে ভালোবাসা কম, তাহলে ভালোবাসা কম থাকলে দোষটা মোটা হয়। তাহলে খেয়াল করে দেখেন, যাকে দেখতে নারী, যাকে দেখতে কি নারী, তার মানে যাকে দেখতে ভালো লাগে না, তার মানে যার প্রতি ভালোবাসা কম। এই দেখেন তো মিলে কিনা, যার প্রতি ভালোবাসা কম, খেয়াল করেন ভালোবাসা কি কম, অথবা যার প্রতি ভালোবাসাটা কি পাতলা পাতলা, গাঢ় হয় নাই, ঘন হয় নাই, হ্যাঁ, তার চলনটা কি লাগে, চলনটা কি বাঁকা লাগে। তার চলন মানে কি ভাইয়া, বুঝছেন তো? চলনটা বাঁকা লাগে, তার মানে তার দোষটা বেশি মনে হয়। চলন মানে কি, তার দোষটা বাঁকা মানে কি বেশি মনে হয়, বাঁকা মানে কি বেশি। যেখানে ভালোবাসা হয় কম সেখানে দোষটা হয় মোটা। তার মানে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে দেখতে ভালো লাগে না তার চলনটা কি, বুঝছেন না? বুঝেন নাই? এবার বলেন, এটা ধন্যবাদ দিবেন নয়। তাহলে আপনি চাইলে, যদিও এই প্রশ্নগুলোতে খুব বেশি বুদ্ধি খাটানোর কিছু নাই, সূত্র খাটানোর কিছু নাই, এগুলো বুদ্ধি সূত্র কিছুই মানে না, তবুও আমরা কিছু বুদ্ধি বা টেকনিক বা সূত্র আপনাদের মানে শেয়ার করব, যেগুলো কারণে হয়তো আপনি পরীক্ষার হলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে যে কোনো প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, যে কোনো প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন, হয়ে গেল। 5 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 5 কে আলহামদুলিল্লাহ, 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 5 কে কি আলহামদুলিল্লাহ। কততমতে আসছে? ও দেখেন, একই প্রশ্ন কয়বার আসছে। এই প্রশ্নটা ফলস আর ঠিক ওয়্যার লাভ ইজ সিন, নবম নিবন্ধনে আসছে, আবার 17তমতে আসছে, মানে একই জিনিস বারবার এসেছে, বারবার কি এসেছে, বারবার এসেছে, বারবার কি এসেছে। ওকে, তুমি কি জানো সে কোথায় থাকে? দেখেন 17তম নিবন্ধনের প্রশ্ন, তুমি কি জানো সে কোথায় থাকে? তাহলে খেয়াল করে দেখেন, সবগুলো সেম। ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, এই জায়গাটা সব জায়গায় সেম। এবার প্রশ্ন হচ্ছে এই যে ওয়্যার, এটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড, ওয়্যার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, ওয়্যার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, ওয়্যার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, আর ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে? বাক্যের মাঝখানে, 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 মাঝখানে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে বার দেখলেই কাটা, আগে বার দেখলেই কাটা, এবং এটাকে বলা হয়, মনে আছে, এমবেডেড কোয়েশ্চন। এটাকে বলা হয় কি প্রিয় ভাই বোন আমার? এমবেডেড কোয়েশ্চন। ভাই কমন পড়ছে আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এমডি এটা কি মফিজুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। ভাই মনে পড়ছে নাকি? বলবেন, বলেন না। এবার আপনারা বলেন, হি এর সাথে লিভ হবে না লিভস হবে? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে কি দিতে হয়? এস বাই এস যুক্ত করতে হয়। তার মানে এটাও কাটা, আনসার হবে 6 কাট সি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 7 নম্বর বেরোলে কমেন্ট লিখে 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। তাহলে ডব্লিউ জোর বাক্যের মাঝখানে থাকে কখনোই আগে ভার্ব হয় না, হয় না, হয় না, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট। আজ বৃষ্টি হতে পারে, ইটস মে রেইন টুডে, ইউ নো, কোনো কিছু হতে পারা বুঝাইতে কি হয়? দুইটা ওয়ার্ড ব্যবহৃত হয়, হচ্ছে মে অথবা পারহাপস, পারহাপস, পারহাপস। তার মানে এটার বাংলা অর্থ কি? হতে পারে, অথবা আরেকটা অর্থ হচ্ছে সম্ভবত, সম্ভবত। তাহলে ইট মে রেইন টুডে অথবা ইট পারহ্যাপস রেইন টুডে, ইট মে রেইন টুডে অথবা ইট পারহ্যাপস রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে অথবা সম্ভবত আজ বৃষ্টি হতে পারে। খেয়াল করে দেখেন, তাহলে এই যে মে অথবা পারহ্যাপস, তাহলে মে অথবা পারহ্যাপস নাই কাটা, মে অথবা পারহ্যাপস নাই কাটা, মে অথবা পারহ্যাপস নাই কাটা, এক প্রশ্নের মেয়াদ আনসার হবে 6 কাট সি। 8 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 8 কে আলহামদুলিল্লাহ। দেখেন এগুলোতে পড়ানোর কিছু নাই, মুখস্থ টপিক দেবো, পড়াচ্ছি, আল্লাহ লাগতেছে কি ভাই বোন? তাহলে বুদ্ধি থাকলে সব জায়গায় আপনি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন, মানে সরি, আপনি যদি একটু সচেতন হন সব জায়গায় বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন। সরি, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটা হচ্ছে মানে কি বলবো, এটা একটা সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে। আবার তো তিরস্কার করার ক্ষেত্রে প্রিয় হয় আমার কয়েকটা ইংলিশ ব্যবহৃত হয়, আমি সবগুলি বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ভাইয়া আপনার এটাকে কি বলে? রিভোক। এক নম্বর হচ্ছে ভাই রিভোক, তিরস্কার মানে হচ্ছে ভাই রিভোক। আচ্ছা, তারপরে আরো একটা আছে, একটা হচ্ছে ভাইয়া ব্রিং টু বুক, ব্রিং টু বুক, ব্রিং টু বুক, এটা হচ্ছে তিরস্কার করা। আরেকটা আছে, সেটা হচ্ছে ভাইয়া
টেক somebody to task, take somebody to task। এই তিনটার অর্থ হচ্ছে তিরস্কার করা। হ্যাঁ, তিরস্কার করা। এই তিনটার অর্থ কি ভাই? তিরস্কার করা। এই তিনটার অর্থ কি ভাই? তিরস্কার করা। তাহলে আমি আবার বলছি, তিরস্কার করা মানে রিভোক, ব্রিং টু বুক, টেক সামবডি টু টাস্ক। এবার পরীক্ষায় আমাদের এইটা একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে খেয়াল করে দেখি ব্রিং এর সাথে কি হবে, বুক হবে। দেখেন, হ্যাঁ মনোযোগ মনোযোগ, দেখেন ভালো লাগবে এবং আল্লাহ শুকরিয়া করতে বাধ্য হবেন। ইউ উইল বি বাউন্ড টু প্রেজ টু আল্লাহ ইনশাআল্লাহ। এই দেখেন, এটা মনে রাখবো কিভাবে? দেখেন পরীক্ষা অনেক সময় এইভাবে আসে, ব্রিং টু টাস্ক, এভাবে আসে। দেখেন উল্টা আসে, ব্রিং টু টাস্ক, আর এভাবে আসে যে টেক সামবডি টু বুক। এভাবে উল্টা পাল্টা করে আসে। খুব খেয়াল করে পরীক্ষা কি আসে? উল্টা পাল্টা করে আসে। এই কিভাবে আসে? উল্টা পাল্টা করে আসে। উল্টা পাল্টা করে কি ভাইয়া আসে? অর্থাৎ ব্রিং এর সাথে টাস্ক দিয়ে দেয় আর টেক এর সাথে বুক দিয়ে দেয়। কিন্তু এটা মনে রাখার একটা টেকনিক আছে, মনে রাখবেন কেমনে? সবাই কমেন্টে লিখেন বা খাতায় লিখে রাখেন এগুলো। এই আপনারা হয়তো ভাবতেছেন এই তিনটা মনে পরীক্ষা আসবে না, এই তিনটা অলরেডি পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ লিখে রাখেন। বললাম না, আমি যা পড়াই দিচ্ছি এগুলো থেকে আপনি মানে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বা দশটা বিশ্বঙ্গের বা ভার্সিটি মেডিকেলের পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সেগুলো অনেক গবেষণা করে সাজানো হয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, এটা মনে রাখার সিস্টেম হচ্ছে, দেখেন এই যে ব্রিং এর সাথে টাস্ক হবে না আর টেক এর সাথে বুক হবে না। মনে রাখবো কেমনে? দেখেন ব্রিং এর শুরুটা বি দিয়ে, এখানে বুকের শুরুটা বি দিয়ে, তাহলে এখানে মনে রাখার শুরুটা কি ভাইয়া? বি বি। এই দেখেন বিবি, বিবি মানে কিন্তু আবার বউ না, দুষ্ট পোলাবান। অনেক দুষ্ট পোলাবানরা ভাবতেছে আল্লাহ বিবি মানে তো বউ, এই বউ সেই বউ না গাদা। তাহলে বিবি মনে রাখা টেকনিক কি? বিবি। এবার দেখেন এখানে শুরুতে টি আছে, টেকের শুরুতে টি, টাস্কের শুরুতে টি, তাহলে কি হবে? টি টি, কি হবে? টি টি। তাহলে আমাদের ধরেন শুভ ভাইয়া বিয়ে করেছে, শুভ ভাইয়া কি বিয়ে করেছে, তাহলে শুভ ভাইয়ার বউয়ের নাম রেখেছে টিটি বিবি। কি বিবি? টিটি বিবি। শুভ ভাইয়ার বউয়ের নাম কি? টিটি বিবি। তাহলে ব্রিং টু বুক, টেক সামবডি টু টাস্ক। মনে থাকবে? টিটি বিবি। সবাই কমেন্টে লিখে দেন টিটি বিবি। সবাই কমেন্টে লিখে দেন টিটি বিবি, দ্রুত টিটি বিবি। সবাই কমেন্টে লিখে দেন টিটি বিবি। এই তো গুড, টিটি বিবি। টিটি বিবি। টিটি বিবি, গুড। টিটি বিবি। আর জীবনে ভুল হবে বলেন? আর জীবনে ভুল হবে বলেন? গুড। আশা করি আর জীবনে ভুল হবে না। আশা করি আর জীবনে কি ভুল হবে না ইনশাআল্লাহ। আশা করি আর জীবনে ভুল হবে ইনশাআল্লাহ। আশা করি আর জীবনে কি ভুল হবে না ইনশাআল্লাহ। গুড। জি স্যার, ভুল হবে না ইনশাআল্লাহ, ভুল হবে না। আচ্ছা, ও সরি, যেটা বলছিলাম, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি হবে? তাহলে খেয়াল করে দেখেন, এখানে তাহলে এই তিনটার যে কোনো একটা নাই, তার মানে এটা কাটা। এখানে এই যে দেখেন, দেখছেন টেকের সাথে কি দেওয়া আছে? বুক দেওয়া আছে। দেখছেন এই যে বললাম না দুষ্টু, তাহলে টেকের সাথে বুক হবে না। গিভ রেঞ্জ মানে তো রাজত্ব, এটাও হবে না। এই যে টিটি বিবি, এই যে টি টি, তাহলে টেকের পাস্ট ফর্ম কি হবে ভাইয়া? টুক। তাহলে এক্সপ্রেশন করলো পাস্ট টেন্সে টেকের পাস্ট টেন্স কি হবে? টেকের পাস্ট টেন্স হবে প্রিয় ভাই বোন আমার টুক। তাহলে টুক হিম টু টাস্ক। আনসার হবে বি। মিলছে কিনা বলেন? মিললে কমেন্টে লিখেন এম লিখেন, স্যার মিলছে আলহামদুলিল্লাহ। মিললে কমেন্টে লিখেন এম লিখেন, মিলছে আলহামদুলিল্লাহ। মিললে কমেন্টে এম লিখেন, মিলছে আলহামদুলিল্লাহ। মিলছে আলহামদুলিল্লাহ। গুড। ওকে ফাইন। কর্তৃপক্ষ তাকে আবার আসছে, দেখছেন যেটা আসছিল কততম? 16তম নিবন্ধনে, আবার সেম আরেকটা প্রশ্ন আসছে 15তম নিবন্ধনে। দেখছেন কর্তৃপক্ষ তাকে তিরস্কার কি করলো। তাহলে তিরস্কার করা মানে কি ভাই আমার? টিটিবিবি। তাহলে টিটিবিবি নাই কাটা, অথবা ওই যে ওইটা নাই, টিটিবিবি নাই কাটা। এখানে টুক আছে, টাস্ক আছে, এখানে টুক আছে, বুক আছে, তাহলে বুক হবে না। তাহলে কি হবে? টিটি। এখানে টি, এখানে টি, টি 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 টিটিবিবি। স্যার আপনার টেকনিক সবসময় অসাধারণ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাইয়া। ওকে ফাইন। আহারে আমার ইচ্ছে কয়বার দেখছেন?
হ্যাঁ খালি মানুষেরা তো খালি আমার দোষ দেয়, কয় আমি বানাইছি, এটা কি আমি বানাইছি খেলা আবার এসে তেরো তোমারই বন্ধ নেই পড়ি খেয়েছি আমি বানাই নাই, ঠিক আছে এগুলো বারবার আবার আইবো, ঠিক আছে জেগা সামনে দিকে আজ্ঞা। তাহলে এখানে দেখেন টিটিবিবি নাই কাটা, হ্যাঁ টিটিবিবি নাই কাটা। এবার দেখেন ব্রিম আছে, আমরা কি কোথাও ব্রিম পেয়েছিলাম না তো, আমরা পেয়েছিলাম লাস্টে বুক, কি পেয়েছিলাম একটু ভাই আমার ব্রিং টু বুক অথবা টেক সামবডি টু টাস্ক অথবা রিবুক। তাহলে এখানে ব্রিম আছে তার মানে এই জন্য কাটা, তাহলে কি হবে যে ব্রিং টু বুক, ব্রিং টু বুক, ব্রিং টু বুক। তাহলে ব্রিং বি আর আই এন জি ব্রিং, এটা হচ্ছে V1 বা প্রেজেন্ট টেন্স। আর এটাকেই যদি পাস্ট টেন্স বানাই তাহলে ব্রিং হয়ে যায় ব্রট, বি আর ও ইউ জি এইচ টি, এই হচ্ছে ব্রট, এই ব্রট। মিলছে কিনা দেখেন তো, আনসার হবে ফাইকার সি। বলেন মিলছে কিনা ভাই বোন আমার, বলে ছোট মানে এখানে মিলছে কিনা বলেন, বলেন মিলছে কিনা। তাহলে আমরা আগে বলেছি কি ভাই বোন আমার, আমরা আসলে পড়ি, পড়ার মতো পড়ি না এই জন্য পারি না। আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না এই জন্য কি পারি না। আমরা পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না এই জন্য পারি না। একবার ভালো মতো বললে আর আপনার জীবনে কোনোদিন ভুল হবে না। একবার ভালো মতো বললে জীবনে কি ভুল হবে না। আর জীবনে ভুল হবে বলেন। আচ্ছা পরের প্রশ্নটা দেখেন তো কে পারেন। পরীক্ষা এগুলো একটু বেশি আসে, হ্যাঁ ছেলেটি কাঁদতে কাঁদতে আসলো, সরি কাঁদতে কাঁদতে আসলো, মেয়েটি নাচতে নাচতে আসলো, সে হাসতে হাসতে আসলো, ফাফাতে ফাফাতে আসলো, এগুলো একটু বেশি আসে। ওকে ফাইন আলহামদুলিল্লাহ। খেয়াল করে দেখেন এই যে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে নাচতে নাচতে এরকম বোঝানোর জন্য প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ এরকম মনে রাখবেন এই যে কাঁদতে কাঁদতে, খুব খেয়াল করেন, কাঁদতে কাঁদতে অথবা হাসতে হাসতে, নাচতে নাচতে, দেখতে দেখতে, লাফাতে লাফাতে, ফাফাতে ফাফাতে, এরকম বোঝানোর জন্য প্রিয় ভাই বোন আমার ভার্বের সাথে আইনজি হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার, এরকম বোঝানোর জন্য বাক্যের শেষে যে ভার্বটা থাকে তার সাথে আইনজি যুক্ত হয়। বাক্যের শেষে যে ভার্বটা থাকে তার সাথে আইনজি যুক্ত হয়। বাক্যের শেষে যে ভার্বটা থাকে তার সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার, আইনজি যুক্ত হয়। বাক্যের শেষে যে ভার্বটা থাকে তার সাথে আইনজি যুক্ত হয়। কেমন প্রিয় ভাই বোন প্রমাণিকেরা। এবার খেয়াল করে দেখেন এখানে সব জায়গায় আইনজি আছে, সব জায়গায় আইনজি আছে। তার মানে প্রশ্নটা তুলনামূলক কঠিন, প্রশ্নটা তুলনামূলক কঠিন, কিন্তু এটাই এখন হয়ে যাবে পানি। আলহামদুলিল্লাহ বলেন, প্রশ্ন তুলনামূলক কঠিন, প্রশ্নটা তুলনামূলক কি ভাই কঠিন। কিন্তু খালিদা আফরিন ধন্যবাদ প্রিয় বোন আমার। এটাকে আমরা এখন পানি বানায় ফেলবো কেমনে দেখেন। দেখেন এই যে ছেলে, এই কাঁদতে কাঁদতে এই শব্দটা বাদ দিয়ে দিলাম, খেয়াল করেন কাঁদতে কাঁদতে এই শব্দটা বাদ দিয়ে দিলাম, ধরেন এটা নাই। আমরা যদি এটাকে চিন্তা না করি যে কাঁদতে কাঁদতে শব্দটা নাই, খুব খেয়াল করেন, হ্যাঁ দেখেন কাঁদতে কাঁদতে এই শব্দটা নাই। এবার কি থাকলো, ছেলেটি আমার কাছে আসলো। তাহলে ছেলেটি মানে কি, দা বয়, দা বয়, হ্যাঁ আমার কাছে আসলো মানে কি কেম, খুব খেয়াল করেন আসলো মানে কেম। তাহলে ছেলেটি আসলো কার কাছে, আমার কাছে, তাহলে টু মি, ছেলেটি আসলো কার কাছে, আমার কাছে, খুব খেয়াল করেন। তাহলে দা বয় মানে ছেলেটি, কেম মানে আসলো কার কাছে, আমার কাছে। কিভাবে আসলো, কাঁদতে কাঁদতে। এবার দেখেন পারের সাথে এটা সবার শেষে বসে দেন, কিভাবে আসলো কাঁদতে কাঁদতে, কিভাবে আসলো কাঁদতে কাঁদতে। এবার খেয়াল করে দেখেন দা বয় কেম টু মি, হ্যাঁ তাহলে দা বয় কেম টু মি ক্রাইং। এখানে একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে এই যে ক্রাইং, এই যে ক্রাইং, এই ক্রাইং এর আগে লিখেন, ক্রাইং এর আগে, ক্রাইং এর আগে কোনো প্রিপোজিশন হবে না, ক্রাইং এর আগে কোনো প্রিপোজিশন হবে না, ক্রাইং এর আগে কোনো প্রিপোজিশন হবে না। সবাই লিখেন লিখেন দেখবেন যা বলবো তা মিলে যাবে। তাহলে ক্রাইং এর আগে কোনো প্রিপোজিশন হবে না। তাহলে এখানে দেখেন ক্রাইং এর আগে এখানে বাই কেন দিলেন, ক্রাইং এর আগে ইন কেন দিলেন, তাহলে এখানে কি নিয়ার হবে, নিয়ার হবে নাকি টু হবে, কাছে আসা মানে টু, দা বয় কেম টু মি আমার কাছে আসো, তাহলে এখানে নিয়ার হবে না, নিয়ার হবে না, তাহলে কি হবে দা বয়
কে মানে আমার কাছে সরি আসলো কার কাছে, তুমি আমার কাছে, কিভাবে আসলো, কাঁদতে কাঁদতে। এখানে জাস্ট এই প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসে। এবং দিছে কাঁদতে কাঁদতে, কখনো পরীক্ষা আসে নাচতে নাচতে, তখন নাচতে নাচতে আসলে কি হবে বলেন, সবাই বলেন কি হবে, ড্যান্সিং ড্যান্সিং। ছেলেটি নাচতে নাচতে আসলো, হাসতে হাসতে আসলো, তার মানে কি হবে বলেন, লাফিং। দৌড়াইতে দৌড়াইতে আসলো, তাহলে কি হবে বলেন, রানিং। হ্যাঁ, ঘুমাতে ঘুমাতে আসলো মানে কি, স্লিপিং। পারবো না ইনশাল্লাহ। আমি আগে বলেছি এই টপিকটা মুখস্থ টপিক, এই টপিকে কোনো বুদ্ধি এবং সূত্র খাটে না। তবে আমি কিছু বুদ্ধি বা টেকনিক আপনাদের শেয়ার করে দেবো, যেটাতে আপনি এই ধরনের প্রশ্নগুলো আনসার করতে পারবেন। এই ধরনের প্রশ্নগুলো আনসার করতে কি পারবেন, আমার কথা কি বুঝা যায়? প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ক্লাস আল্লাহ তাআলা নিউজে মজা মজা পারবো ইনশাল্লাহ আপনি অনেক। ওকে, পারবো ইনশাল্লাহ। চলেন সামনে দিকে। শিশুটি হাসতে হাসতে আমার কাছে আসলো, এই দেখেন সোনামণিরা, কলেজের টোকামানিকা, মিলছে কিনা দেখেন, এই হাসতে হাসতে। তাহলে শিশুটি আমার কাছে আসলো মানে দা বেবি কেম টু মি। তাহলে দেখেন দা বেবি কেম টু মি, খেয়াল করে দেখেন, দা বেবি কেম টু মি, কেম টু মি, কেম টু মি, কেম টু মি, সব জায়গায় সেম আছে, খুব ফাইন। এবার খেয়াল করেছেন, আমরা বলেছিলাম শেষে ভার্ব আইএনজি হবে, সব জায়গায় ভার্ব আইএনজি আছে, আস্তে আস্তে ফাইন। কিন্তু আমরা বলেছিলাম এই ভার্ব আইএনজির আগে কোনো প্রিপোজিশন হবে না, প্রিপোজিশন হবে না। কেন প্রিপোজিশন দিলেন? এই ভার্ব আইএনজির আগে কোনো প্রিপোজিশন হবে না, কেন প্রিপোজিশন দিলেন? কেন দিলেন? এলে তিনটা অপশন প্রিপোজিশন দিয়ে রাখছে, দেখেন। আমি আগে বলেছি স্যার হচ্ছে দুষ্টু কোকিল, আপনাদেরকে আটকানোর জন্য স্যাররা দুষ্টু দুষ্টু প্রশ্ন বানাবে। তাহলে এই ভার্ব আইএনজির আগে কোনো প্রিপোজিশন হবে না, প্রিপোজিশন হবে না, প্রিপোজিশন হবে না। আপনি কেন দিলেন, কেন দিলেন, কেন দিলেন? তাহলে আনসার হবে অটোবি। দ্য বয় কেম টু মি, ছেলেটি আমার কাছে আসলো, লাফিং, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, দেখতে দেখতে, দৌড়াতে দৌড়াতে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই দেখেন আবার এইছে, দেখছেন আবার এইছে। তাহলে হাঁপাতে, এই যে হাঁপাতে হাঁপাতে সে, তাহলে সে এখানে আসলো হাঁপাতে হাঁপাতে। খেয়াল করে দেখেন, সে এখানে আসলো, এটা ইংলিশ আমরা করে ফেলবো। দেখেন সে এখানে আসলো, তাহলে হি কেম হেয়ার, তাহলে সে আসলো এখানে। হ্যাঁ, কিভাবে আসলো, হাঁপাতে হাঁপাতে। তাহলে এখানে জাস্ট বারোর সাথে আইনি দিয়ে দিব। তাহলে হাঁপাতে হাঁপাতে ইংলিশ কি, হাঁপাতে হাঁপাতে ইংলিশ কি বলেন? হ্যাঁ, হাঁপাতে হাঁপাতে ইংলিশ কি, এক্সস্টেড। হ্যাঁ, এক্সস্টেড মানে ক্লান্ত হয়ে, রানিং মানে দৌড়াতে দৌড়াতে, হারিডলি মানে হচ্ছে মানে হচ্ছে দ্রুতভাবে, হ্যাঁ, অথবা তাড়াহুড়া করে। প্যান্টিং মানে হচ্ছে ভাইয়া হাঁপাতে হাঁপাতে, প্যান্টিং মানে হাঁপাতে হাঁপাতে। তো অনেকে ভুলে পরীক্ষার হলে মনে করে আল্লাহ হি কেম হিয়ার প্যান্টিং মানে সে প্যান্ট পড়তে পড়তে আমার কাছে আইলো। দুষ্টু বলবান বান্দর, প্যান্টিং মানে প্যান্ট পড়তে পড়তে আইছে। হ্যাঁ, প্যান্টিং মানে কি প্যান্ট পড়তে পড়তে আইছে? এ বান্দর বলবান, প্যান্টিং মানে প্যান্ট পড়তে পড়তে আইছে, ব্যাপারটা কিন্তু এমন না। প্যান্টিং মানে হাঁপাতে হাঁপাতে আসছে, হাঁপাতে হাঁপাতে আসছে। কিভাবে আসছে বলেন? ভাই 14 নম্বর কি ক্লিয়ার? 14 নম্বর কি ক্লিয়ার? ভাই বোন কত ঠোকা অনেকেরা, 14 নম্বর কি ক্লিয়ার? 14 নম্বর কি ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। প্রিয় অনেকদের সবার ক্লিয়ার, কত ঠোকা ভাই বোনদের সবার ক্লিয়ার হয়ে গেছে। গুড, ওকে ফাইন। পরেরটা দেখেন তো, পারেন না? দেখছেন আবার এই যে আমি কি কমো কোন, এগুলো প্রচুর আহে। আর কয়বার ঘুমো কোন, আর কয়বার বলে আমার বিশ্বাস করবেন? হ্যাঁ, কথা কোন প্রিয় ভাই বোন, আর কয়বার বলে আমার বিশ্বাস করবেন? দেখছেন, আর কয়বার ঘুমো? হ্যাঁ, আর কয়বার ঘুমো কোন, আর কয়বার বলে এলা আমার বিশ্বাস করবেন আপনারা? আপনারা তোমার দেখি বিশ্বাসই করেন না, একদম বিশ্বাসই করবার চান না। হ্যাঁ, বিশ্বাস না করলেই কতবার বলে বিশ্বাস করবেন? অনেকেরা বলে টুকা ভাই বোন আমার হুন তো চিননি, আমার হুনবার পড়তেছে, কয়বার বলে আমার বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাস করবার পারতেছেন না মানে?
পারবো প্রামাণিক সবাই বোন প্রামাণিক প্রিয় ভাই বোন ভাই বোন গো ও মানিকা স্যার আমাকে একটু ফু দিয়ে দেন ইংলিশ আপনার মতো ভালো পারি আরে দা আপনি হচ্ছেন বিশ্বাসের এক নাম তাই না যাই হোক প্রিয় মানিক কলিজার প্রিয় ভাই বোন সে লোকটি হাঁপাতে হাঁপাতে আমার কাছে আসলো তাহলে লোকটি মানে কি প্রিয় ভাই বোন আমার দামেন আমার কাছে আসলো মানে কি কেম টু মি হাঁপাতে হাসতে হাসতে মানে লাফিং লেখার পর দেখেন দ্য ম্যান এটা আসলো মানে তো পাস্ট টেন্সে আসলে কামস হবে না কেম হবে পাস্ট টেন্সে আসলে কামিং হবে না ঠিক আছে না তাহলে দ্য ম্যান কেম টু মি তাহলে এখানে এই দেখেন ভার্বের সাথে আইএনজি তার মানে এটাও কাটা আবার এখানে বাই দিছে এটাও কাটা তাহলে কি হবে দ্য ম্যান কেম টু মি লাফিং আমাকে একটু বলতে হবে এই টাইপের এখন যদি 1 লাখ প্রশ্ন আসে পারবো কিনা তাহলে আর পড়াবো না ইনশাআল্লাহ দ্রুত বলতে হবে এখন যদি এই টাইপের 1 লাখ প্রশ্ন আসে তাহলে পরীক্ষায় আমি আবার বলছি যে ধরনের প্রশ্নগুলো প্রাইমারি নিবন্ধন 10টা এপিসোড বা ভার্সিটি গেলে যে প্রশ্ন যে ধরনের এমসিকিউ প্রশ্ন বা যে ধরনের এমসিকিউ টাইপের যে ধরনের ট্রান্সলেশন আসে আমি এগুলো আপনাদের পড়াই দেবো ইনশাআল্লাহ সেগুলোতে আপনাদের কোনোদিন আটকাইতে পারবে না তাহলে এটা সবচেয়ে বেশি আসে আমি কয়েকটা ট্রান্সলেশন পরীক্ষা একটু বেশি আসে এর মধ্যে এটা একটা এটার মধ্যে কি এটা একটা এই ধরনের 1 লাখ আসতে পারবো ইনশাআল্লাহ বলেন কার কার বিষয় আসতে পারবো ইনশাআল্লাহ দ্রুত স্যার 1 লাখ পারবো ইনশাআল্লাহ এই ধরনের এই আবার এসে দেখেন আমি কয়বার দেখাবো আর দেখেন কতবার দেখাইলাম নিবন্ধনেই কতবার আসছে শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো তাহলে শিশুটি আমার কাছে আসলো মানে দ্য চাইল্ড কেম টু মি এই যে দ্য চাইল্ড কেম টু মি এই পর্যন্ত ঠিক আছে কিন্তু আমরা বলেছিলাম ভার্বের সাথে আইএনজি হবে এই যে কাঁদতে কাঁদতে মানে কি ক্রাইং নাই কাটা একটা অপশনে ক্রাইং আছে তাহলে আনসার হবে ছয়কার সি আনসার হবে কি ছয়কার সি বলেন আর জীবনে ভুল হবে প্রিয় মানিকেরা কলেজে টোকা ভাই বোন প্রিয় মানিকেরা কলেজে টোকা ভাই বোন আমার আর জীবনে ভুল হবে বলেন আর জীবনে ভুল হবে আবার এসে হাই গো আবার এসে সে হাসতে হাসতে চলে গেল এবার দেখেন এতক্ষণ খালি আসছে এবার চলে গেল সে হাসতে হাসতে চলে গেল কেন হাসতে হাসতে চলে গেল সে আসছিল আপনার কাছে আসার পর আপনি তাকে কানে কানে বলছেন শুনো না আই লাভ ইউ সো মাচ কি এই এটা শুনে সে হাসতে হাসতে একদম চলে গেল এবং সারা দিন হাসি হাসি কারে কয় হাসি যেন আর থামেই না হাসি যেন আর কি থামে না কারণ আপনি কি বলছেন এখন থামান তার হাসি থামান আপনাদের দায়িত্ব আমি আর পারবো না এই যে হাসাইছেন তার হাসি থামান এবার দেখেন প্রিয় মানিকেরা কলেজ ভাই বোন আমার চলে যাওয়া মানে কি যাওয়া মানে আমরা সবাই জানি যাওয়া মানে হচ্ছে গো হ্যাঁ আর চলে যাওয়া মানে আমরা এবার বলতে পারি গো এওয়ে যেহেতু চলে গেল পাস্ট টেন্স তাহলে গোটাই হয়ে যাবে ওয়েন্ট এওয়ে মানে দূরে চলে যাওয়া আর ওকে ফাইন ওয়েন্ট এওয়ে তো সব জায়গায় ওয়েন্ট এওয়ে সব জায়গায় আছে কিন্তু তাতেও সমস্যা নাই আমরা জানি হাসতে হাসতে বিরুক্ত শব্দ থাকলে ভার্বের সাথে আইএনজি হয় তো ভার্বের সাথে আইএনজি কাটায় এই দুইবার আইএনজি কেন দিলেন আপনি তো দুইবার আইএনজি দিলে তো অর্থ হয়ে যাবে 4 বার হাসতে হাসতে কারণ একবার ভার্বের সাথে আইএনজি দিলে যদি 2 বার হাসতে হয় তাহলে আপনি যদি 2 বার ভার্বের সাথে আইএনজি দেন তাই 4 বার হাসতে হবে সে চলে গেল হাসতে পুরো চাইনিজ হয়ে যাবে তাহলে হি ওয়েন্ট এওয়ে লাফিং সে কিভাবে হাসতে হাসতে চলে গেল এই আরেকটা প্রশ্ন হচ্ছে এটা সুপার গুরুত্বপূর্ণ আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এবং ধরাই দিচ্ছি যে কোনগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করে রাখেন স্টার মার্ক দিয়ে রাখেন আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এটা এই যে বৃষ্টি নিয়ে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে তো বৃষ্টি নিয়ে কয়েক ধরনের প্রশ্ন আসে একটা হচ্ছে গুড়ি বৃষ্টি হচ্ছে খুব খেয়াল করেন এটা হচ্ছে গুড়ি বৃষ্টি এটা হচ্ছে মুষলধারে বৃষ্টি মুষলধারে বৃষ্টি আর হচ্ছে সকাল থেকে কি বৃষ্টি তো এই বৃষ্টি রিলেটেড এই তিনটা প্রশ্ন একটু বেশি আসে একটা হচ্ছে গুড়ি বৃষ্টি একটা হচ্ছে মুষলধারে বৃষ্টি আর হচ্ছে সকাল থেকে বৃষ্টি বুঝতে পেরেছেন তাহলে মুষলধারে বৃষ্টি গুড়ি বৃষ্টি আর হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবার খেয়াল করে দেখেন এই যে গুড়ি
গুড়ি গুড়ি মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার ড্রিজলিং, গুড়ি গুড়ি মানে ড্রিজলিং, ড্রিজলিং, এই গুড়ি গুড়ি মানে হচ্ছে ড্রিজলিং, 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 DRIZZLING, ড্রিজলিং। তারপর যদি বলে মুষলধারে তাহলে হেভিলি, HEAVY, হেভিলি, অথবা ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ। আর যদি সকাল থেকে বৃষ্টি হয় তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। সবগুলো বলে দিলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর ওয়াদা আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। এই জন্য আপনাদেরকে বারবার বলি যে আলহামদুলিল্লাহ বলেন। আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। এই জন্য আমি সরি যে বারবার আপনাদেরকে বলি যে ভাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কারণ যত আলহামদুলিল্লাহ বলবেন তত আপনার জ্ঞান বাড়তেই থাকবে, আপনার সম্পদ, আপনার সুখ, আপনার সৌন্দর্য বাড়তেই থাকবে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে এই জায়গাটুকুকে আল্লাহ পাক সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দেয়। আসমান জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা, এই পুরাটা ফাঁকা জায়গা সওয়াবের দ্বারা আল্লাহ পাক পরিপূর্ণ করে দেয়। কি বললে? আলহামদুলিল্লাহ বল। তাহলে খেয়াল করে দেখেন আপনাদের জ্ঞান কিন্তু আল্লাহ পাক আরো বাড়াই দিচ্ছেন। আপনারা কিন্তু আগের থেকে অনেক জ্ঞানী হয়ে গিয়েছেন, অনেক বিচক্ষণ হয়ে গিয়েছেন, অনেক ট্যালেন্টেড হয়ে গিয়েছেন, তাই না? খেয়াল করছেন কিনা? ওকে ফাইন, তাহলে আমরা তিনটা বলে দিলাম, গুড়ি গুড়ি মানে ড্রিজলিং, মুষলধারে মানে হেভিলি অথবা ক্যাটস এন্ড ডগ, হ্যাঁ, আর সকাল থেকে মানে হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে এখানে গুড়ি গুড়ি বলা হচ্ছে, তাহলে আমরা কি খুঁজবো? ড্রিজলিং। কি খুঁজবো? ড্রিজলিং। তাহলে ড্রিজলিং নাই মানে কাটা, ড্রিজলিং নাই মানে কাটা, ড্রিজলিং নাই মানে কাটা, এক অপশন ড্রিজলিং আছে, আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, বলেন, শ্রদ্ধা করেন, পারবো ইনশাআল্লাহ। আপনি অনেকেরা বলে দিল ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন, আমার সাথে এত রাগ আপনাদের, হ্যাঁ? পারেন তো শুধু আমার সাথে, এত রাগ কেন আমার সাথে? প্রিয় ভাই বোন, কেন আমার সাথে এত রাগ? কি করেছি আমি বলেন? আমি তো আপনাদেরকে ভালোই বাসি। সেদিন বুঝবেন যেদিন থাকবো না, সেদিন ঠিকই বুঝবেন যে আমি আপনাদের কতই না ভালোবাসতাম। আমি যে আপনাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম সেটা সেদিন বুঝবেন যেদিন আমি কি থাকবো না। যেন থাকতে বুঝেন ভালো হবে। মানিক করে যেটা ভাই বোন, ও মানিকের প্রিয় ভাই বোন আমার, যাই হোক চলেন সামনে জায়গা। এই যে দেখেন, এই যে মুষলধারে বৃষ্টি, বললাম না বৃষ্টি রিলেটেড এই তিনটা প্রশ্ন একটু বেশি আসে। তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে কি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে মুষলধারে বৃষ্টি মানে ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ। আবার বলেন না স্যার কুত্তা বিলাই বৃষ্টি হচ্ছে, নো, it has been raining cats and dog, no, it has been raining cats and dog, it has been raining cats and dogs। এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখা হচ্ছে, খেয়াল করে দেখে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে আপনার ক্যাটস এন্ড ডগ, হ্যাঁ এই যে দেখেন ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ। যদি এই প্রশ্নটা একটু দুষ্টু, আসলে এই প্রশ্নটা আমি বলবো যে একটু দুষ্টু। কেন দুষ্টু বলবো? দেখেন এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ব্যাপারটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। বৃষ্টি হওয়ার ব্যাপারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আপনারা একটু চিন্তা করে দেখেন তো এইটার আনসার কি হবে। আমি একটু সময় দিলাম সবাইকে, সবাইকে আমি একটু সময় দিলাম, আমাকে একটু বলতে হবে এটার আনসার আসলে কোনটা হবে। একটু বলেন তো দেখি, সবাই একটু চিন্তা করে বলবেন এটার আনসার আসলে কোনটা হবে। দ্রুত বলতে হবে প্লিজ, সবাই দ্রুত বলতে হবে। সবাই দ্রুত। ধন্যবাদ তাসলিমা আক্তার বোন আমার। সবাই দেখি, ওকে, রুকুনুজ্জামান, তাসলিমা, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই থ্যাংক ইউ সো মাচ, সবাই সবাই। এই তো গুড। মর্জিনা, না, নাজমেরি খানম, আল্লাহ আমার নামটা ভুল করছেন, আল্লাহ, ছি ছি ছি, বোন আমার, আমার নামটা আপনি ভুল করেছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।
সবাই সবাই চেষ্টা করেন। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি, খুব খেয়াল করেন প্রিয় মানিক করে যেটুকু ভাই বোন, আপনাদের ভালো লাগবে দেখেন, খুব খেয়াল করেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলে রাখি, সবাই আপনারা চেষ্টা করেছেন, এই জন্য ধন্যবাদ। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল করেন, মুষলধারে দেখেন, মুষলধারে এইটার মানে হচ্ছে না ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ। তো এই প্রশ্নের মাধ্যমে আমরা একটা অ্যাডভান্স জিনিস জানবো, এই প্রশ্নের মাধ্যমে আমরা একটা অ্যাডভান্স জিনিস জানবো, সেটা হচ্ছে দেখেন, আমরা জানি যে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সাধারণত, কিন্তু খেয়াল করে দেখেন এমন মাঝে মধ্যে হয় যে ধরেন দুইটা ভুল, আমি যদি একটু বড় করি, দুইটা ভুল, একটা হচ্ছে ধরেন বড় ভুল, আর একটা হচ্ছে ছোট ভুল। খুব খেয়াল করেন, ছোট ভুল, বড় ভুল, ছোট ভুল। মনে ধরেন আপনার যদি এমন হয় ব্যাপারটা যে আপনাকে ভুল করতেই হবে, খেয়াল করে দেখেন এখানে চারটা অপশন, খেয়াল করে দেখেন চারটা অপশন, ইট ইজ রেইনিং হেভিলি, হ্যাঁ ইট ইজ রেইনিং হেভিলি, এটার মানে হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু এটার মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে এটা আসলে বোঝায় না। এখানে পরীক্ষক মানে যারা পরীক্ষা নেয় তারা আসলে ক্যাটস এন্ড ডগটাকে আনসার হিসেবে নিয়েছে, এবং তারা চাচ্ছে যে আপনি ক্যাটস এন্ড ডগটাকে আনসার হিসেবে নেন, কারণ ক্যাটস এন্ড ডগ হচ্ছে একটা মানে আইডিওমেটিক এক্সপ্রেশন অথবা ইডিয়ম, ফ্রেজ ইডিয়ম যেটাকে বলি আর ইডিয়ম। তো স্যাররা পরীক্ষা আসলে ইডিয়ম গুলো চায়, মানে এরকম ওই যে সরাসরি যে আক্ষরিক অর্থ, এটার থেকে ইডিয়ম গুলোকে বেশি প্রায়োরিটি দেয়। তো এটা তো সরাসরি আক্ষরিক হয়ে গেল হেভিলি, ভারী, কিন্তু এই ক্যাটস এন্ড ডগ এটা দিয়ে ভাবানুবোধ অর্থ বোঝায় এবং এটাকে স্যাররা একটু বেশি প্রায়োরিটি দেয়। তো যাই হোক, ইট ইজ রেইনিং হেভিলি এটা দিয়ে ভারী বৃষ্টি বোঝাচ্ছে, কিন্তু স্যাররা যেহেতু ইডিয়ম বা ফ্রেজ ইডিয়মকে বেশি পছন্দ করে, এই জন্য এটা আপনি আনসার হিসেবে নিতে পারবেন না। খুব খেয়াল করেন। এবার দেখেন ইট রেইনস কন্টিনিউয়াসলি, মানে অনবরত বৃষ্টি হচ্ছে। তো এখানে এই ধরনের কোনো কিছু বলা হয় না, এখানে বলছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর পরিমাণে ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে না। হ্যাঁ, আর ইট রেইনস মানে তো এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল, প্রেজেন্ট টেন্স, তার মানে এটা মারাত্মক ভুল, ভুলের বাচ্চা ভুল। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা বনাম এটা। এবার দেখেন আমরা গ্রামাটিক্যালি, খুব খেয়াল করেন, গ্রামাটিক্যালি যদি আমরা চিন্তা করি, তাহলে এটা 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 শুদ্ধ, মানে এটার এই অংশটা শুদ্ধ। খুব খেয়াল করেন, এই অংশটা 100% শুদ্ধ, 100% শুদ্ধ। আবার এই অংশটা মানে ধরেন 100% শুদ্ধ বলা যায় না, এটা ধরেন কথার কথা 90% শুদ্ধ। খুব খেয়াল করেন, এই অংশটার কথা বলছি আমি, শুধু এই অংশটা। ইট ইজ রেইনিং, তো বৃষ্টির সাথে এইটা যায়, এটা 100% শুদ্ধ। এই স্ট্রাকচারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বৃষ্টির সাথে যায়, এটা শতভাগ শুদ্ধ। কিন্তু পরের যে রেইনিং সিরিয়াসলি অর্থ হচ্ছে গুরুতরভাবে, গুরুতরভাবে। আমরা বলি না সে গুরুতরভাবে অসুস্থ, এই সিরিয়াসলি শব্দটা বৃষ্টির সাথে যায় না। আমরা কি কখনো বলি দোস্ত গুরুতরভাবে বৃষ্টি হচ্ছে, গুরুতরভাবে বৃষ্টি হচ্ছে? না তো, এমন আমরা বলি না, আমরা আসলে বলা যায়ও না। বৃষ্টি গুরুতরভাবে হয় না, গুরুতরভাবে মানুষ অসুস্থ হয়, গুরুতরভাবে আহত হয়। সো এগুলো ওই এগুলো ওই ওই আহত বা অসুস্থর সাথে যায়, বৃষ্টির সাথে গুরুতরভাবে শব্দটা যায় না। এই জন্য দেখেন এই অংশটা শতভাগ শুদ্ধ, আবার এই অংশটা শতভাগ ভুল। তাহলে এই অংশটা 100% ভুল, খুব খেয়াল করেন, ভুল। আর এই অংশটা 100% শুদ্ধ, খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা। দেখেন মানে অনেকটা ম্যাথমেটিক ইকুয়েশনের মতো, আপনার ভালো লাগবে এবং আপনি আল্লাহ শুকরিয়া করতে বাধ্য হবে। তাহলে এই অংশটা 100% শুদ্ধ, খুব খেয়াল করেন, 100% শুদ্ধ, আর এই অংশটা আবার 100% ভুল। এবার আমরা চাইলেও কি এটাকে নিতে পারবো? আমরা এটাকে নিতে পারছি না, এটা নিতে পারছি না। কেন? কারণ এখানে আবার 100% একটা ভুল অংশ রয়েছে, এই জন্য এই অপশনটা বাদ। এবার খেয়াল করে দেখেন, ইট ইজ রেইনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললে আপনার 100% শুদ্ধ হয় না, ধরেন 90% শুদ্ধ হয়। খুব খেয়াল করেন, 90% শুদ্ধ হয়, খুব খেয়াল করেন, 90% শুদ্ধ। ওকে, আর এই যে ক্যাটস এন্ড ডগ, এটা আবার 100% সত্য, শুদ্ধ। 100% কি ভাইয়া? শুদ্ধ। 100% শুদ্ধ। 100% কি ভাইয়া? আরে দুষ্টু কোথাকার, শুদ্ধ। এবার আপনি বলেন, তাহলে এখানে আছে 90% শুদ্ধ, এখানে আছে 100% শুদ্ধ, তার মানে চাইলে আমরা এটাকে আনসার হিসেবে নিতে পারি, অথবা পরীক্ষকরা এটাকে আনসার হিসেবে নিয়েছে, বুঝছেন নাকি? তাহলে এখানে 100% শুদ্ধ আছে, ঠিক আছে, কিন্তু এখানে আবার 100% ভুল আছে, এই জন্য এটা কাটা। আর এখানে 90% শুদ্ধ আছে, ঠিক আছে, কিছুটা কম শুদ্ধ, এটা কিছুটা কম শুদ্ধ। এটা যদি এরকম হইতো ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে শতভাগ শুদ্ধ হয়ে যেত। ইট হ্যাজ বিন রেইনিং হইলে এটা শতভাগ শুদ্ধ হয়ে যেত, রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগ, শতভাগ শুদ্ধ হইতো। কিন্তু যেহেতু ইটস হ্যাজ বিন নাই, এটা একেবারে আহামরি ভুল না, 90% ভুল, মানে 90% শুদ্ধ, ধরেন 10% ভুল। আর ক্যাটস এন্ড ডগ 100% শুদ্ধ, সব মিলিয়ে আনসার হবে সি। এবার বলেন, এইটা যে বুঝতে পারছেন 19 কে আলহামদুলিল্লাহ লিখেন।
এমন কেউ আছেন যে স্যার এটা বুঝতে পারছি, ব্যাখ্যা ভালো লাগছে, এমন কেউ আছেন যে স্যার ব্যাখ্যাটা ভালো লাগলো আলহামদুলিল্লাহ? বলেন, একটু ম্যাথমেটিক হয়ে গেল না, মনে হইলো না কি স্যার বুঝলাম না, আপনি কি ইংলিশ পড়াইলেন না ম্যাথ পড়াইলেন, মানে ম্যাথমেটিক ইকুয়েশন দিয়ে বুঝেন, ওটা কেমন লাগছে একটু বলেন। ভালো লাগছে, ভালো লাগছে, অনেক সুন্দর ক্লাস মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভুলের মধ্যে যেটা তুলনামূলক ভুল কম ভুল সেটাই নিব, বুঝতে পেরেছেন? তাহলে একটা হচ্ছে ধরেন 100% ভুল, 100% ভুল আমরা যদি বলি 100% ভুল, আর একটা হচ্ছে ধরেন 10% ভুল, 10% ভুল, তাহলে আমরা কোনটাকে নিব? অবশ্যই 10% ভুলকে নিব, অথবা একটা হচ্ছে 90% শুদ্ধ আর হচ্ছে 100% শুদ্ধ, তাহলে আমরা কোনটা নিব? 100% শুদ্ধটাকে নিব, ব্যাপারটা এমন না? বুঝতে পেরেছেন? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। টেক আফটার, ওকে ফাইন, টেক আফটার, খুব খেয়াল করেন, খেয়াল করে দেখেন, দুইটা আফটার পরীক্ষায় বেশি আসে, খুব খেয়াল করেন, দুইটা আফটার পরীক্ষায় বেশি আসে। একটা আফটার হচ্ছে লুক আফটার, একটা আফটার হচ্ছে লুক আফটার, একটা হচ্ছে কি ভাই লুক আফটার, যেটার অর্থ হচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা করা, দেখাশোনা কি করা। আর আরেকটা আফটার হচ্ছে টেক আফটার, টেক আফটার, টেক আফটার, একটা আফটার হচ্ছে টেক আফটার। টেক আফটার মানে হচ্ছে অনুরূপ হওয়া, অনুরূপ হওয়া অথবা একই রকম হওয়া, একই রকম হওয়া, একই রকম কি হওয়া, অনুরূপ হওয়া অথবা একই রকম হওয়া, একই রকম হওয়া। তাহলে এই যে টেক আফটার মানে হচ্ছে, টেক আফটার মানে হচ্ছে একই রকম, ছেলেটা দেখতে তার বাবার কি একই রকম, অথবা ছেলেটা দেখতে তার পিতার মতো, পিতার মতো অথবা একই রকম, এরকম কিছু বোঝায়। তাহলে ছেলেটি তার পিতার দেখাশোনা করে, এটা হবে না কেন? দেখাশোনা মানে লুক আফটার, আমরা আগে বলেছি দেখাশোনা করা মানে কি লুক আফটার, তার মানে এটা কয়কারটা কয়কারটা। ছেলেটি তার পিতার অনুকরণ মানে অনুকরণ হবে না, অনুকরণ ইংলিশ হচ্ছে ফলো, অনুকরণ ইংলিশ কি ফলো, তাহলে এখানে থাকতো দা বয় ফলো হিজ ফাদার, এটাও হবে না। ছেলেটি তার পদাঙ্ক অনুসরণ করে, অনুসরণ করা মানে ফলো, এটাও হবে না। ছেলেটি দেখতে তার পিতার মতো, এই যে পিতার মতো, হ্যাঁ এই যে হয় মতো অথবা একই রকম, তার মানে আনসার হবে ডয়কার ডি, আনসার হবে ডয়কার ডি, আনসার হবে ডয়কার ডি, আনসার হবে ডয়কার ডি, আনসার হবে ডয়কার ডি। এবার আমাদের একজন ভাই বলেছে স্যার ভুল তো বলি, এবার বলেন, একজন বলছে স্যার ভুল তো বলি, তাহলে আপনি বলেন এই প্রশ্নটা তাহলে কি করবেন? আপনি উত্তর করবেন না? একজন বলছে স্যার ভুল তো বলি, উত্তর করবেন না? বলেন এই প্রশ্নটা কি উত্তর করবেন না? একজন বলছে ভাইয়া ভুল তো বলি, ভুল তো বলি ভাইয়া, এমন ভুল তো বলি অনেক প্রশ্ন পরীক্ষায় আসে, আমি আবার বলি এমন ভুলওয়ালা প্রশ্ন পরীক্ষায় অনেক আসে। ভুলওয়ালা বলতে ধরেন 100%-এর মধ্যে 10% ভুল, এমন প্রশ্ন পরীক্ষায় অনেক আসে, সেটার আনসার হিসেবে নিতে পারবেন। আমি বুঝাইতে পারছি? আবার বলবো, 100%-এর মধ্যে 90% শুদ্ধ কিন্তু 10% ভুল, এমন ভুলকে আপনি আনসার হিসেবে নিতে পারবেন, এবং এমন প্রশ্ন পরীক্ষায় অহরহ আসে। এটা প্রশ্নকর্তার জ্ঞানের অভাবে অনেক সময় হয়, প্রশ্নকর্তার জানার অভাবে অনেক সময় হয়, অথবা প্রশ্নকর্তা ইচ্ছে করে দুষ্টামি করে। আমার কথা কি ক্লিয়ার? যাই হোক, এবার দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই এটা প্রচুর আসে পরীক্ষা, এটা প্রচুর আসে, খুব খেয়াল করেন, এটা কি এগুলো পরীক্ষায় প্রচুর আসে। কন্ট্রোভার্স, এগুলো পরীক্ষা প্রচুর আসে, এগুলো পরীক্ষায় কি আসে? আমার কথা কি বোঝা যায় প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন? আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ শব্দটি কেটে দাও, খুব খেয়াল করে দেখেন, কেটে দাও মানে হচ্ছে ভাইয়া, কেটে দাও মানে হচ্ছে কি ভাই, খেয়াল করে দেখেন, প্যানথ্রো, 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 THROUGH, এরকম না বানানটা? ROUGH, ওকে ফাইন, ROUGH, আচ্ছা প্যানথ্রো, প্যানথ্রো মানে হচ্ছে কেটে দাও, কেটে দাও। তো এই কেটে দাও দিয়ে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, অনেক সময় আসে শব্দটি কেটে দাও। পরীক্ষা যখন আসবে শব্দটি কেটে দাও, তখন শব্দটি মানে কি ভাই ওয়ার্ড। পরীক্ষা যখন আসবে লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও, তখন কি আসবে বলেন? লাইন, তখন আসবে লাইন। কথা বলছেন না ভাইয়া? শব্দ বললে ওয়ার্ড, লাইন বললে লাইন, এরকম আর কি। অনেক সময় আসে ছত্রটি কেটে দাও, ছত্রটি, ছত্রটি, ছত্রটি কেটে দাও, ছত্র মানেও হচ্ছে লাইন, ছত্র মানেও কি ভাইয়া লাইন। তাহলে কি বলছে এখানে? এই যে শব্দটি কেটে দাও, শব্দ মানে ওয়ার্ড, তাহলে এখানে ওয়ার্ড হবে, কি হবে? ওয়ার্ড হবে, প্যানথ্রো দা ওয়ার্ড হবে। তাহলে প্যানথ্রো নাই কাটা, প্যানথ্রো নাই কাটা, প্যানথ্রো নাই কাটা, একটা অপশনে প্যানথ্রো আছে এবং ওয়ার্ড আছে, আনসার হবে এ।
শব্দটি কেটে দেয়, যে আবার আছে, খেয়াল করে দেখেন শব্দ, শব্দ মানে ওয়ার্ড, তাহলে প্যান্থ্রো 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 নাই, প্যান্থ্রো আছে, দা ওয়ার্ড, আনসার হবে ওইকারে। এবার আসছে দেখেন প্যান্থ্রোর দা লাইন, তাহলে লাইন অর্থ কি ধরবে? ছত্রটি, লাইন মানে ছত্রটি, লাইন মানে ছত্র, ছত্র নাই কাটা, ছত্র নাই কাটা, ছত্রটি বদলে দাও, নো, প্যান্থ্রো মানে কেটে দাও, প্যান্থ্রো মানে কেটে দাও, তাহলে ছত্রটি মানে লাইন, আনসার হবে ছত্রটি কেটে দাও। ক্লিয়ার ইনশাআল্লাহ? There is no room in the bench, you know. This is really amazing. Room, room মানে হচ্ছে ভাইয়া জায়গা থাকা, খুব খেয়াল করেন। room মানে জায়গা থাকা, room মানে কি? জায়গা থাকা, room মানে জায়গা থাকা, হ্যাঁ জায়গা থাকা, কেমন? আর তাহলে জায়গা না থাকা ইংলিশ কি হবে? নো রুম, ইয়েস নো রুম। বই আছে মানে বই মানে বই, নো বই মানে বই নাই, বা বই না থাকা মানে নো বুক, তাহলে নো রুম মানে জায়গা না থাকা, নো রুম মানে জায়গা না থাকা, জায়গা না থাকা, সবাই লিখে রাখে সারা জীবনের সম্বন্ধ। তাহলে নো রুম মানে জায়গা না থাকা, তাহলে কি বলতেছে? নো রুম, তাহলে কি নাই? জায়গা নাই, জায়গা নাই, তাহলে জায়গা নাই, জায়গা নাই, জায়গা না কি নাই, জায়গা নাই, তাহলে জায়গা নাই, এই রুমে জায়গা নাই, জায়গা নাই, জায়গা, ইয়েস জায়গা নাই, তাহলে আনসার হবে এ, সি। তাহলে দেয়ার ইজ নো রুম, তাহলে কোনো জায়গা নাই ইন দিস বেঞ্চ, এই বেঞ্চে, তাহলে এই বেঞ্চে জায়গা নেই, এই যে এই বেঞ্চে কোনো জায়গা নেই, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি। 25 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 25 কে, আলহামদুলিল্লাহ। 25 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 25 কে, আলহামদুলিল্লাহ, 25 কে, আলহামদুলিল্লাহ। There is no room in the bench, আবার আসছে দেখেন, এগুলো পরীক্ষা প্রচুর আসে। নো রুম মানে জায়গা নাই, তাহলে জায়গা নাই, আনসার হবে ছয়কার সি, জায়গা নাই, আনসার হবে ছয়কার সি। এবার দেখেন সময় রিলেটেড এগুলো পরীক্ষা প্রচুর আসে, সময় রিলেটেড এগুলো পরীক্ষা কি প্রচুর আসে, তো এটার একটা সমাধান দিয়ে দিচ্ছি, আশা করি জীবনে ভুল হবে না। খুব খেয়াল করে দেখেন, দেখেন একটা হচ্ছে ভাইয়া পাস্ট আর একটা হচ্ছে ভাইয়া টু, এইটার ব্যবহারটা খুব খেয়াল করে দেখেন। দেখেন পাস্ট মানে কি ভাইয়া? অতীত, খুব খেয়াল করেন, পাস্ট মানে অতীত, অতীত মানে কি? যেটা আসে না, চলে গেছে, অতীত মানে যেটা অলরেডি চলে গেছে, অতীত মানে অলরেডি যেটা কি ভাইয়া চলে গেছে। আর টু মানে, খুব খেয়াল করে দেখেন, টু মানে কি ভাইয়া? ভবিষ্যৎ বোঝাতে ব্যবহৃত হয়। টু মানে ভবিষ্যৎ, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আমি খাইছি না খাই নাই, খাইতে চাই, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি নিতে চাই, আমি দিতে চাই, আই ওয়ান্ট টু গিভ, আই ওয়ান্ট টু টেক, আই ওয়ান্ট টু লাভ। তাহলে টু ব্যবহৃত হয় ভবিষ্যৎ বুঝাইতে, এখনো হয় নাই, ভবিষ্যতে হবে, ভবিষ্যতে হবে। খেয়াল করে দেখেন, তাহলে পাস্ট মানে কি ভাইয়া? অতীত, অতীত মানে যেটা, অতীত মানে যেটা চলে গেছে, অতীত মানে যেটা কি চলে গেছে, তাহলে পাস্ট থাকলে এটার অর্থ হয় বেজে, পাস্ট থাকলে এটার অর্থ হয় কি ভাইয়া? বেজে। খুব খেয়াল করে, পাস্ট থাকলে এটার অর্থ হয় বেজে, বেজে মানে অলরেডি এই সময়টা চলে গেছে। আর টু মানে এই সময়টা বাকি আছে, টু মানে কি আছে? বাকি আছে, তাহলে টু মানে ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎ কি কি ভবিষ্যৎ মানে কি? যেটা বাকি আছে, ভবিষ্যৎ মানে যেটা বাকি আছে, ভবিষ্যৎ মানে যেটা বাকি আছে। আর ঘড়ির টাইমের ভাষা সেটা, যেটাকে বলা হয় বাঁচতে, বাঁচতে, যেটাকে বলা হয় বাঁচতে। আমি আবার বলছি, পাস্ট মানে অতীত, অতীত মানে যেটা চলে গেছে, চলে গেছে মানে কি? বেজে, 2টা বেজে 15 মিনিট, তাহলে 2টা থেকে 15 মিনিট অলরেডি চলে গেছে, 2টা বেজে 20 মিনিট মানে অলরেডি 20 মিনিট চলে গেছে, 2টা বেজে অলরেডি 35 মিনিট মানে 35 মিনিট অলরেডি চলে গেছে, ঠিক আছে। আর টু মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে বাকি আছে, বাকি আছে মানে বাঁচতে। আমি তো বলি যে ভাইয়া ইট ইজ নাও 15 টু পাস, ইউ নাও 15 মিনিটস টু 4, অর্থাৎ 4টা বাঁচতে 15 মিনিট বাকি আছে, বাঁচতে 15 মিনিট বাকি আছে। তাহলে পাস্ট মানে বেজে, টু মানে বাঁচতে, সহজ কথায় পাস্ট মানে বেজে, পাস্ট মানে ওই যে যেটা অলরেডি চলে গেছে, বেজে অলরেডি চলে গেছে। আর টু মানে বাঁচতে, এখনো বাজে নাই, বাঁচতে। হ্যাঁ, তাহলে আমরা বললাম 2টা বাজতে 5 মিনিট বাকি, 2টা বাজতে 3 মিনিট বাকি, 2টা বাজতে 10 মিনিট বাকি, তখন কি হবে? টু হবে, তখন কি হবে? টু হবে, তখন কি হবে? টু হবে। যাই হোক, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে পাস্ট, এই যে পেয়ে গেছি, পাস্ট মানে কি ভাইয়া? অতীত, অতীত মানে যেটা চলে গেছে, চলে গেছে মানে কি ভাইয়া? অলরেডি বেজে গেছে, বেজে, তাহলে কি? বেজে, বেজে। তাহলে খেয়াল করে দেখেন, বেজে শব্দটা কোথায় আছে খেয়াল করতে হবে। তাহলে বেজে নাই কাটা, বেজে নাই কাটা, এখানেও বেজে আছে, এখানেও বেজে আছে, তাহলে কয় মিনিট? 15, 15 মানে কয় মিনিট? 15 মিনিট, কিন্তু এখানে কথা বলছে 5 মিনিট, এটা কাটা, তাহলে 15 মিনিট এখানে আছে। আর হবে ওয়াইকার 27 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 27 কে, আলহামদুলিল্লাহ স্যার কলেজে ঢুকছে, দ্রুত 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 কলেজে ঢুকছে কার কার? দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। প্রিয় মানিক, কলেজে ঢুকরা ভাই বোন আমার, প্রিয় মানিক, কলেজে ঢুকরা ভাই বোন, প্রিয় মানিকেরা, দ্রুত দ্রুত বলতে হবে। কার কার কলেজে ঢুকছে দ্রুত বলতে হবে, কার কার কলেজে ঢুকছে দ্রুত বলতে হবে, কার কার কলেজে ঢুকছে দ্রুত বলতে হবে, কার কার কলেজে ঢুকছে দ্রুত বলতে হবে।
ভাই দ্রুত বলতে হবে কার কার কলেজে ঢুকছে, দ্রুত দ্রুত। কার কার কলেজে ঢুকছে? কলিজা তুই আমার, তুই যে নয়নের মনি। এই কার কার কলেজে ঢুকছে? গুড। ও মাশাআল্লাহ, ফাইন। ফ্যান দিয়ে ভাত খায়, গল্প করে দেয়। খুব খুব মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন। ফ্যান দিয়ে কি খায়? ভাত খায়, আর গল্প করে দই। অর্থাৎ সে ভাত খাইছে ফ্যান দিয়া, মাইনছেরা কয়ে খাইছে দই দিয়া। ওই মনোযোগ, দই আর ফ্যান দেখতে একই রকম, দইও সাদা ফ্যানও সাদা। এই জন্য সে ভাত খেয়ে আসছে দই দিয়া, সরি ফ্যান দিয়া, ফ্যান দিয়া ভাতের মার, ফ্যান মানে ভাতের মার। মাইনছেরা এক গল্প শুনে আমি দই দিয়ে ভাত খেয়েছি। বড় লোকই ভাব বাড়ায়, ভাব মারায় সে ভাবস। এবার খেয়াল করে দেখেন, প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করে। তাহলে খেয়াল করে দেখেন, স্মল, এই যে দেখেন, এই যে কোথায় গেল, এই যে স্মল রোস্ট। দেখেন খাইছে সে একটা ছোট রোস্ট, খাইছে সে ছোট একটা কি ছোট একটা রোস্ট খাইছে। কি খাইছে? রোস্ট। কিসের রোস্ট খাইছে সে? ধরেন সে খাইছে, ধরেন একটা, মনে করেন কাউয়া পাখি আছে না, কাক, কাক পাখি, কাক। সে একটা কাউয়ার রোস্ট খাইছে, কাউয়ার রোস্ট। বা কাক না, কাক পাখি না, চড়ুই পাখি, চড়ুই, চড়ুই পাখি হচ্ছে ছোট, চড়ুই পাখি। সে খাইছে কিসের রোস্ট? চড়ুই পাখির রোস্ট। মাইন্সের কাছে এই যে বিগ বোস্ট, বিগ বোস্ট মানে বড় অহংকার, বোস্ট মানে অহংকার, 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 বোস্ট মানে অহংকার। এবার খেয়াল করে দেখেন, সে খাইছে কি? ছোট একটা চড়ুই পাখির রোস্ট। মাইন্সের শোনায় আমি খাইছি গরুর রোস্ট, আমি খাইছি গরুর রোস্ট, অথবা আমি খাইছি উটের রোস্ট। মানে মানুষের কাছে বেশি অহংকার করে, মানে ছোট্ট একটা রোস্ট খায় মানুষের কাছে ভাবস মারায়। দোস্ত জানিস আজকে কিন্তু উটের রোস্ট দিয়ে খাইছি, একটা রোস্ট আসলে কয় কেজি জানো? 12 কেজি। কয় কেজি? 12 কেজি। ও মা, কয় কি? তাহলে খাইছে ছোট্ট একটা রোস্ট, চড়ুই পাখির রোস্ট অথবা কাউয়ার রোস্ট। মানুষের শোনায় সে খাইয়ে আইছে উটের রোস্ট। তাহলে দেখেন সে খাইছে ভাত কি দিয়া? ফ্যান দিয়া। মানুষের কাছে গল্প করে কি? দই। ভাই মিলছে না মিলে নাই বলেন? 28 নাম্বারটাকে কি বুঝছেন? কমেন্টে লিখে দেন 28 কে, আলহামদুলিল্লাহ। 28 নাম্বারটা মিলছে না মিলে নাই বলেন? 28 নাম্বারটা মিলছে না মিলে নাই বলেন? মিলছে মিলছে মিলছে, মজা মজা, পারবো। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা, পারো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। মানিক রাখল প্রিয় ভাই বোন, পারো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন, আমরা বিষয়টি আলোচনা করব। খুবই অ্যামেজিং এন্ড মজার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। আমরা বিষয়টি আলোচনা করব, এটা অলরেডি আমরা প্রিপারেশনের ক্লাসে অলরেডি পড়িয়েছি, আপনারা অলরেডি এটাতে বুইরা হয়ে গেছেন, বুইরা হয়ে গেছেন। সেটা কি ভাইয়া? দেখেন যে ডিসকাস, মনে আছে? ডিসকাস, এরপর কি হয় না প্রিয় ভাই বোন আমার? ডিসকাসের পর অ্যাবাউট হয় না, মনে আছে? ডিসকাসের পর অ্যাবাউট হয় না। তারপরে কি আছে? রিজাইন, এসআই, রিজাইনের পরে ফ্রম কি প্রিয় ভাই বোন আমার? হয় না। তারপরে মনে আছে প্রিয় ভাই বোন আমার? মিট, মিটের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? উইথ হয় না। ভিতরে প্রবেশ করা বোঝাতে এন্টারের পরে ইনটু হয় না, মনে আছে প্রিয় ভাই বোন আমার? এন্টারের পরে ইনটু হয় না, মনে আছে প্রিয় ভাই বোন আমার? জয়েনের পরে ইন হয় না, মনে আছে প্রিয় ভাই বোন আমার? রিচ, রিচের পরে এ হয় না, মনে আছে? রিসেম্বল, রিসেম্বল, রিসেম্বলের পরে কি হয় না? টু হয় না, মনে আছে? আনসারের পরে টু হয় না, ওয়্যার, আনসারের পরে টু হয় না, মনে আছে? অর্ডার, অর্ডারের পরে ফর হয় না, অর্ডারের পরে কি হয় না? ফর হয় না, মনে আছে? রিকোয়েস্টের পরে ফর হয় না, রিকোয়েস্টের পরে কি হয় না? ফর হয় না, রিকোয়েস্টের পরে ফর হয় না। আর কয়টা বলবো বলেন? অলরেডি মোটামুটি 10-12টা বলে ফেললাম। সেগুলো পরীক্ষা প্রচুর আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। তাহলে ডিসকাসের পর অ্যাবাউট হয় না, অর্থাৎ ডিসকাসের পরে সাধারণত কোনো প্রিপোজিশনই হয় না। যদি আমি একদম ফ্রাঙ্কলি বলি, তাহলে প্রিপোজিশন হবে না, প্রিপোজিশন হবে না। এটা হবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন হয় না, ডিসকাসের পরে সাধারণত প্রিপোজিশন হয় না, অর্থাৎ আলোচনা বোঝাতে কোনো প্রিপোজিশন কি বা হয় না। ক্লিয়ার? 29 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 29 কে আলহামদুলিল্লাহ, 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 29 কে। তিনি পদত্যাগ করেছেন। দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন এন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার ইট অল দ্য টাইম, বিকজ একটু আগে আমরা বলেছিলাম রিজাইন, রিজাইনের পরে কি হয় না? সাধারণত কোনো প্রিপোজিশন হয় না। হ্যাঁ, তাহলে এখানে প্রিপোজিশন কেন দিলেন? প্রিপোজিশন কেন দিলেন? ঠিক আছে না? এবার দেখেন রিজাইন, রিজাইন হয় নিজের ইচ্ছায়, নিজে নিজে করে। রিজাইন মানুষ হচ্ছে নিজে করে। আর যেটাকে বলে আমরা স্যাক করা, স্যাক, স্যাকটা মানে চাকরিচ্যুত হওয়া, এটা অন্য করে, অন্য কেউ করে। আমরা যদি বলি কি অন্য কেউ করে, অন্য কেউ করে, তাহলে রিজাইন মানে পদত্যাগ করা। আপনি নিজে ইচ্ছা করে যখন পদত্যাগ করবেন, নিজে ইচ্ছা থেকে যখন চাকরি ছেড়ে দিবেন, তখন সেটা বলা হবে রিজাইন। বরখাস্ত ইংলিশটা বলে গেলাম, বলে গেছে। যাই হোক, স্যাক, স্যাক মানে বরখাস্ত করা। তো এই স্যাক বা
চাকরিচ্যুত যেটাকে আমরা বলি সেটা হচ্ছে অন্যের ইচ্ছায় হয়। সো কাজটা নিজে করলে বাক্যটা হবে অ্যাক্টিভ। কেউ যদি কোনো একটা কাজ নিজে করে, অর্থাৎ আপনি নিজে নিজে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, তাহলে এটা হবে অ্যাক্টিভ। আর আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, বের হয়ে যান আপনি, এই অফিসে আর যেন কখনো আপনার চেহারা না দেখি, তখন সেটা হবে প্যাসিভ। তখন সেটা কি হবে? প্যাসিভ। তার মানে হি হ্যাজ বিন স্যাকড ফ্রম দ্য জব, অথবা হি হ্যাজ বিন স্যাকড ফ্রম দ্য পোস্ট, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, অথবা ডিসচার্জ আমরা যেটাকে বলি। আর সে নিজে করেছে এই কাজটা, তাহলে এটা অ্যাক্টিভ হবে। হি হ্যাজ রিজাইন, সেটা কাজ নিজে করেছে, নট হি হ্যাজ বিন রিজাইন। এটা ভুল 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 ভুল, আনসার হবে সি। কারণ সে কাজটা নিজে করেছে, নিজে করলে অ্যাক্টিভ হয়, আর মাইন্ডসে করলে প্যাসিভ হয়। রিজাইনে প্যাসিভ হয় না, রিজাইন প্যাসিভ হয় না, রিজাইন কখনো প্যাসিভ হয় না, রিজাইন কখনো প্যাসিভ হয় না, হয় না, হয় না। কেন? কারণ রিজাইন তো মানুষ ইচ্ছে করে করে, নিজে করে। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? 30 নাম্বার বুঝতে পারলে লিখি কমেন্টে 30 কে আলহামদুলিল্লাহ, স্যার 30 নাম্বার ক্লিয়ার। ভাই এমন কেউ কি আছেন 30 নাম্বারটা বুঝছেন? এমন কেউ কি আছেন 30 নাম্বারটা বুঝছেন? একটু কমেন্টে জানাবেন প্লিজ। এমন কেউ আছেন যে স্যার 30 নাম্বার বুঝে গেছি? একটু দ্রুত জানাইতে হবে প্রিয় অনেক অনেক ভাই বোন। 30 নাম্বারটা বুঝছেন? এমন কেউ আছেন 30 নাম্বারটা বুঝতে পেরেছেন? 30 নাম্বার, গুড। জি স্যার 30 বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ 30 বুঝতে পেরেছি, ফাইন 30 বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, গুড স্যার 30 নাম্বার ক্লিয়ার। গুড 30 নাম্বার ক্লিয়ার, 30 নাম্বার। ওরে দুষ্টু বান্দর রে, তুই আইলি তো আইলি, পরে আইলি কে? এই বান্দর পরে আইলি কে? তোর আশা নিয়ে আমার কোনো আপত্তি নাই, নাই নাই রে বান্দর, পরে আইলি কেন? এই দুষ্টু কোথাকার। ওকে ফাইন, আশা করি এটা ক্লিয়ার। চলেন আমরা সামনে জায়গা। Okay, fine. পরের প্রশ্ন, this is really amazing. He came up with a flying colors. এটা খুবই একটা মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন। এখানে একটা বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে যেহেতু অনুবাদগুলো বেশিরভাগ সময় ভাবানুবাদ হয়, কি হয় প্রিয় হয়, আমার ভাবানুবাদ হয়। যেহেতু অনুবাদগুলো ভাবানুবাদ হয় আর আক্ষরিক হয় না, অনেক সময় অনুবাদগুলো ভাবানুবাদ হয়, আক্ষরিক হয় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় মানিক? করে যেটা হয় অনেক সময় অনুবাদগুলো ভাবানুবাদ হয়, আক্ষরিক হয় না। অনুগুলো অনেক সময় কি হয়, অনুগুলো ভাবানুবাদ হয়, আক্ষরিক হয় না। সেক্ষেত্রে যেটা করবেন ভাইয়া, এখানকার কোনো ওয়ার্ডের অর্থ যদি সরাসরি এখানে থাকে, সেই অপশনটা আগে কাটবেন। বুঝেন নাই? কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আনকমন হয়, মনোযোগ, কোনো প্রশ্ন ধরেন কমন পড়ে নেয়, ট্রান্সলেশনের কোনো প্রশ্ন কমন পড়ে নেয়, মনোযোগ, ট্রান্সলেশনের কোনো প্রশ্ন যদি পরীক্ষায় কমন না পড়ে, এটা কেমন আনসার করবেন সেটা বুদ্ধি শিখাই দিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা পরে বললেন আলহামদুলিল্লাহ, আগে পাইরা বলেন। ট্রান্সলেশনের কোনো প্রশ্ন যদি কমন না পড়ে, আনকমন আনকমন আনকমন, যে প্রশ্নটা আপনি পারেন না, সেটা কেমন আনসার করবেন? খুব খেয়াল করেন, দেখেন এই প্রশ্নটা আমি পারি না, কিন্তু দেখেন কেমন আনসার করি। সো ট্রান্সলেশনগুলো যেহেতু ভাবানুবাদ হয়, সেক্ষেত্রে এইখানকার কোনো ওয়ার্ডের অর্থ যদি প্রশ্নের মধ্যে অপশনের মধ্যে থাকে, ওই অপশনটা আগে কাটবেন। দেখেন আমরা একটা একটা করি, দেখেন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কালার শব্দ আছে, তাহলে কালার মানে কি? কালার মানে রং। তাহলে রং শব্দটা যেখানে পাবো সেটা আগে কাটবো। তাহলে রং কাটা, রং আছে কাটা। এবার খেয়াল করে দেখেন, আমরা দেখি আরো কোনো ওয়ার্ড আছে নাকি? ফ্লাইং আছে এখানে, ফ্লাই মানে উড়া অথবা উড়ন্ত। এখান করে দেখেন এখানে এই যে উড়া, উড়া আছে, তাহলে এটাও কাটা। সরাসরি কোনো ওয়ার্ডের অর্থ থাকলে কাটা, কারণ অনুবাদগুলা ভাবানুবাদ হয়। সো যেটা আপনার আনকমন হবে সেটা এই স্টাইলে আনসার করবে। দেখেন আনসার অলরেডি বের হয়ে গেছে, আনসার এই হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলেন না আলহামদুলিল্লাহ, আনসার বের হয়ে গেছে। গোলাম মোস্তফা ভাইয়া, আপনি তো দুষ্টু। হ্যাঁ, আমার মনে নাকি অনেক রং, এটা কোনো কথা ভাই? আমার মনে রং না থাকলে আমি আপনাদের রং কেমনে দিব কোন? আমার মনে যদি রং না থাকে, আমি কি আপনাদের পড়াইতে পারবো? আমার মনে প্রচুর রং থাকতে হবে, তাহলে না আমি আপনাদের মানে রঙে রঙে রঙিন করে পড়াইতে পারবো, তাই না বলেন? আমার মনে যদি রং না থাকে, আমি যদি থাকি গোমরা, আমি কেমনে পড়াবো আপনাদেরকে বলেন? সেই জন্য আমার হাসি, কান্না, রাগ, দুঃখ, অভিমান সবকিছুকে মাটি দিয়ে ক্লাসে এসে আমাকে ভাব ধরতে হয় যে আমি খুব ভালো আছি। বুঝতে পেরেছেন? দিস ইজ ন্যাচারাল, বুঝতে পেরেছেন না? সো ক্লাসরুম হচ্ছে একটা অভিনয় ক্ষেত্র, মানে সরি ফর দিস এক্সাম্পল। তো দেখেন আমার মন খারাপ থাকে অনেকদিন,
দিস ইজ ভেরি ন্যাচারাল, মানুষের সাথে মন খারাপ থাকতেই পারে, আমার সমস্যা থাকে, আমার অসুস্থতা থাকে, আমার রাগ থাকে, আমার ক্ষোভ থাকে, আমি কোনো কিছু ক্লাসে দেখাইতে পারি। অল টাইম আই হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট আই এম ভেরি মাচ হ্যাপি। আমাকে সবসময় এই অভিনয়টা করতে হয় আপনাদের সামনে যে আমি ভালো আছি। কারণ আমি নিজেই যদি ভালো না থাকি আপনাদের কেমনে ভালো লাগবে? আমার নিজের যদি মুড অফ থাকে আমি কেমনে আপনাদের মুডটা অন করবো? এই জন্য আমার যত রাগ, দুঃখ, কষ্ট, অভিমান, আমার 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 যত যাতনা, আমার যত বিষাক্ত কিছু, সব কিছু ক্লাসে আসার সময় বাইরে রেখে তারপর ক্লাসে ঢুকতে হয়। And আমাকে এটা টানা 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে অভিনয় করে যেতে হয় যে আমি ভালো আছি। এটাই স্বাভাবিক, এটা সকল শিক্ষকের ক্ষেত্রেই হয়। আমি জানি না সবাই আসলে এটা করে কিনা। অনেকে হয়তো মন খারাপ অথবা তার মধ্যে যে কষ্ট আছে সেটা হয়তো প্রকাশ করে ফেলে, ক্লাসে হয়তো মন খারাপ থাকে, কিন্তু আমি যত দুঃখ কষ্ট অভিমান সেগুলো ক্লাসের বাইরে রেখে তারপর ক্লাসে ঢুকি, ক্লাস থেকে বের হয়ে আবার এগুলো নিয়ে তারপরে আবার চলে যাই। মানে ক্লাসের বাইরে রেখে দিই, ক্লাস থেকে বের হওয়ার পর আবার এইগুলো দুঃখ কষ্ট যাতনা যেগুলো আছে এগুলো আবার মনের মধ্যে অথবা পকেটের মধ্যে ভরে আবার চলতে থাকে দিন অথবা জীবন। এটাই হচ্ছে আর কি। যাই হোক প্রেমানিকারা, চলেন সামনে দিকে। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। তো খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, আমি বলেছিলাম যেটা আনকমন, যেটা আনকমন সেটার জন্য এই স্টাইল, আর যেটা কমন সেটার জন্য তো কোনো সমস্যা নাই, কমন হলে কোনো সমস্যা নাই। তো এটা একটা কমন, দেখেন হার্ডলি, মানে হচ্ছে কদাচিৎ। তো এখন দেখেন আপনি বুঝছেন না, এটা তো কমন। যেটা আনকমন সেটার জন্য ছিল আমাদের ওই স্টাইল। যদি পরীক্ষা আপনার আনকমন হয় না পারেন, আর যদি কমন হয় তাহলে ওই আগের স্টাইল। আমরা যে কোনো একটা দুইটা ওয়ার্ড দেখবো, দেখে আমরা মিলাবো, কারণ সেইগুলো হচ্ছে আক্ষরিক হয়। কি হয়? আক্ষরিক। তাহলে যেটা প্রবাদ প্রবচন সেটা ভাবানুবাদ। খুব খেয়াল করেন, যেটা প্রবাদ প্রবচন টাইপের বা বাগধারা টাইপের সেগুলো ভাবানুবাদ। সেগুলো কি ভাইয়া? ভাবানুবাদ। যেমন নাচতে না জানলে উঠান পাকা, গাইতে গাইতে গায়েন, বুঝছেন না? তারপর হচ্ছে ওই যে দই দিয়ে ভাত খায় গল্প করে ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই, এগুলো হচ্ছে ভাবানুবাদ। কেমন? খুব খেয়াল করেন, বারবার বলছি, প্রবাদ প্রবচনগুলো ভাবানুবাদ। আপনারা কিন্তু উল্টাপাল্টা বুঝেন না ভাই, প্লিজ উল্টাপাল্টা বুঝেন না। যেগুলো প্রবাদ প্রবচন সেগুলো ভাবানুবাদ, কিন্তু খেয়াল করে দেখেন, এটা কি প্রবাদ প্রবচন? আমি সন্ধ্যার পরে বাইরে যাই, এটা কি প্রবাদ? কথা বলুন। আমি জানি তো আপনারা এখনই বলবেন, স্যার একটু আগে আপনি বললেন যে কোনো ওয়ার্ডের অর্থ সরাসরি থাকলে সেটা আগে কাটমো, তাহলে তো স্যার এখানে এই হার্ডলি অর্থ কদাচিৎ, তাহলে এখানে কদাচিৎ, স্যার এটা আগে কাটমো না। সোনামণিরা এটা বুঝতে হবে, সোনামণিরা, যেটা প্রবাদ প্রবচন, বারবার বলছি, যেটা প্রবাদ প্রবচন সেটা ভাবানুবাদ। আর যেটা প্রবাদ প্রবচন না, দৈনন্দিন কথাবার্তায় আমরা ব্যবহার করি, সেটা আক্ষরিক। তাহলে দৈনন্দিন কথাবার্তায় যেটা বলি, দৈনন্দিন কথাবার্তায় যে সমস্ত কথা আমরা ব্যবহার করি সেগুলো হবে আক্ষরিক। লিখে রাখেন প্লিজ, একটু লিখে রাখেন। দৈনন্দিন কথাবার্তায় যেগুলো আমরা বলি সেগুলো হচ্ছে আক্ষরিক, আর যেগুলো প্রবাদ প্রবচন সেগুলো ভাবানুবাদ। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা ছিল এটা কি আমরা দৈনন্দিন কথাবার্তা ব্যবহার করি না, এটা একটা ভাবানুবাদ। তিনি গৌরবময় সাফল্য অর্জন করে, কিন্তু কেন দেখেন এটা আমরা প্রতিদিনই ব্যবহার করি। আমরা সন্ধ্যা পরে বাইরে যাই, আমি ভাত খাই, আমি গোসল করি, আমি হ্যান করি, ত্যান করি, আমি ডট করি, খটখট করি, এগুলো আমাদের দৈনন্দিন কথাবার্তা আমরা ব্যবহার করি। তো এগুলো হবে আক্ষরিক, যেটা প্রবাদ প্রবচন সেটা হবে ভাবানুবাদ। গাইতে গাইতে গায়েন, নাচতে না জানলে উঠান বাঁকা, তেলে মাথায় তেল দেওয়া, এরকম। বুঝতে এবার কি ক্লিয়ার মোটামুটি? মাননীয় আদালত, প্রিয় ভাই ও বোন আমার, এবার ক্লিয়ার কিনা একটু বলতে হবে। দেখেন একটু কিন্তু ঝামেলা হয়ে গেছিল অনেকের, স্যার একটু আগে আপনি বললেন যে সরাসরি অর্থ থাকলে কাটে দেবো, স্যার এখন তো হার্ডলি অর্থ পাচ্ছি, তাহলে এটা কাটে দেবো না শোনামনি কারণ দিব না, ঠিক আছে? কোন জায়গায় কাটবেন কোন জায়গায় কাটবেন না এটাও তো শিখা লাগবো নাকি? এবার ক্লিয়ার কিনা একটু বলতে হবে। একটু আগে কিন্তু ঝামেলাটা হয়েছিল, বলেন এই ঝামেলাটা কিন্তু এখন হইতো, ঝামেলা হওয়ার আগে ক্লিয়ার করে দিলাম। এখনই আপনারা অনেকে প্রশ্ন করতেন, তাই না? তো প্রশ্ন করার আগে ক্লিয়ার করে দিলাম। আমার কথা ক্লিয়ার আছে মোটামুটি? বোঝা যায়? হ্যাঁ, ভালো লাগতেছে, ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা পারবো ইনশাল্লাহ। আপনি মানে খারাপ ঢোকা হইব না, আমার কথা বোঝা যায় না? গুড, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে আনসার হবে অয়কারে। আনসার হবে কি ভাই? অয়কারে। হার্ডলি মানে কদাচিৎ, তাহলে আমি কদাচিৎ বাইরে যাই, তাহলে হার্ডলি মানে কদাচিৎ, তাহলে কদাচিৎ নাই কাটা, একটা ওখানে কদাচিৎ আছে, আনসার হবে গায়ে মানে না। এই যে প্রবাদ প্রবচন পেয়ে গেছি, খেয়াল করছেন? প্রবাদ প্রবচন অথবা আমরা বাগধারা যেমনি বলেন সমস্যা নেই, বাগধারা। এবার দেখেন এটা ভাবানুবাদ, 100% ভাবানুবাদ। এটা কয় পার্সেন্ট? 100% ভাবানুবাদ। এখানে আক্ষরিক চলবে না। খেয়াল করে দেখেন, গায়ে মানে না আপনি বলেন, তবে এটাও আমি পারবো ইনশাল্লাহ, এটাও আমি টেকনিক দিয়ে পারবো বা বুদ্ধি দিয়ে পারবো। খুব খেয়াল করেন কেমনে, দেখেন গায়ে
মানে গ্রামে, গায়ে মানে কি গ্রামে, গ্রামের কেউ, গ্রামের কেউ মানে না আপনি মোড়ল, মোড়ল মানে নেতা। খেয়াল করে দেখেন, তাহলে গ্রামের কেউ মানে না আপনি নেতা, তারপরে সে নিজেকে নিজে নেতা দাবি করে। ওই মনোযোগ, গ্রামের কেউ মানে না আপনি যে নেতা, খালি নিজেকে নিজে নেতা দাবি করেন। অনেক দেখবেন গ্রামে পাতি নেতা আছে, গ্রামে চায়ের দোকানে এখানে সেখানে বাপ মারা, এই 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 2 কাপ চা দে তো, এই সবাই চা দেও, এই মামা কি সমস্যা, এখানে কি হইতেছে, এই ওঠো ওঠো, এই কি করছে, কি কি সমস্যা, এমনি বয়ে রয়েছো কেন, হ্যাঁ এমনি বয়ে রয়েছো কেন, এমনি বয়ে থাকবা, হ্যাঁ যাও। এই যে মানে ভাবস লয়, মানে কেউ কিন্তু তারা মানে না, মানুষের মনে মনে শালায় ভাব লইতেছে। তাহলে মানুষের গ্রামের কেউ তাকে মানে না যে সে নেতা, কিন্তু সে নিজেকে নিজে নেতা মনে করে বা নেতা দাবি করে, সে নিজেকে নিজে নেতা দাবি করে, মানে সে হচ্ছে সেলফ স্টাইল লিডার, সেলফ স্টাইল লিডার। তাহলে নিজেকে নিজে নেতা মনে করে। তাহলে নেতা মানে কি, নেতা মানে কি, নেতা মানে এই যে LEADER লিডার। তাহলে লিডার নাই মানে কাটা, লিডার নাই মানে কাটা, লিডার নাই মানে কাটা, একটা লিডার আছে কি লিডার, হি ইজ এ সেলফ স্টাইল লিডার, মানে সে নিজেকে নিজে নেতা বলে। সেলফ স্টাইল মানে নিজেকে নিজে নেতা বলে, নিজেকে নিজে নেতা বলে, নিজেকে নিজে নেতা বলে। মিলছে না মিলে নাই বলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আপনার কি কইমা যাবো নি মিয়া, বাইরে যাইবো, ঠিক আছে আলহামদুলিল্লাহ বলে বাইরে যাইবো, বুঝছেন সিস্টেম বুঝছেন? তাহলে আনকমন প্রশ্ন, প্রবাদ প্রশ্ন, তবু কিন্তু আমরা সিস্টেম দিয়ে, টেকনিক দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহর হুকুমে বের করে ফেললাম। তাহলে গায়ে মানে না মানে গ্রামের কেউ মানে না আপনি মোড়ল, মোড়ল মানে নেতা, তারপরে সে নেতা মানে কি লিডার, তাহলে সে নিজেকে নিজে নেতা বলে, তাহলে হি ইজ আ লিডার, সে নিজেকে নিজে কি বলে, নেতা বলে। পারবো ইনশাআল্লাহ, জীবনে ভুল হবে আর? ওকে ফাইন। সে নদীর কাছে একটি কুটিরে বাস করত, হ্যাঁ সে নদীর কাছে একটি কুটিরে বাস করত। তো কাছে মানে ক্লোজ টু, কাছে মানে কি প্রিয় ভাই বোন আমার, ক্লোজ টু, মনে রাখবেন কাছে মানে ক্লোজ টু, নদীর কাছে, শহরের কাছে, বাড়ির কাছে, আমার কাছে, মানে ইয়ার মানে কি বলবো, কোনো কিছুর কাছে বোঝাতে ক্লোজ টু শব্দটা ব্যবহৃত হয়। তাহলে খেয়াল করে দেখেন, ক্লোজ টু নাই মানে কাটা, নাই মানে কাটা, নাই মানে কাটা, একসময় ক্লোজ টু আছে তবে। তাহলে সে বাস করতো মানে হি লিভড ইন এ হাট, মানে একটা কুটিরে, কার কাছে, নদীর কাছে, ক্লোজ টু রিভার, পুকুরের কাছে, ক্লোজ টু দ্য পন্ড। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় মানিকেরা? তুমি কি জানো সে কোথায় থাকে? এটা মনে একটা তুমি কি জানো, হ্যাঁ এটা একটু আগে আমরা পড়াইছিলাম। হ্যাঁ তাহলে তুমি কি জানো মানে ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, বাক্যের মাঝখানে ডব্লিউ ওয়ার্ড থাকলে আগে বার দেখলেই কাটা, আগে বার দেখলেই কাটা, আগে বার দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে বার, আগে সাবজেক্ট পরে বার, আগে সাবজেক্ট পরে বার। আনসার হবে বাইকার বি, আনসার হবে বাইকার বি, আনসার হবে বাইকার বি, আনসার হবে বাইকার বি। আমি জানি সে কোথায় বাস করে। ওকে ফাইন, ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে, মাঝখানে থাকলে আগে বার দেখলেই কাটা। হি ইজ লিভিং এমন বাক্য আসলে হয় না, তাহলে হি লিভ হবে না, থার্ড পারসন সিঙ্গুলার এস বাই যুক্ত হবে, তার মানে আনসার হবে বেকার ডি, আনসার হবে বেকার ডি, আনসার হবে বেকার ডি, আনসার হবে বেকার। ক্লিয়ার? সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। আরে দুষ্টু এরা বারোই লেখেন। আচ্ছা, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। দেখেন সে জানে না, সে জানে না মানে হি ডাজ নট নো, হি ডাজ নট নো। আর কিভাবে বলতে ইংলিশে বলা হয় হাউ টু, কিভাবে মানে হাউ টু, কিভাবে মানে হাউ, কিভাবে মানে কি ভাই হাউ টু, এই যে কিভাবে, কিভাবে মানে কি ভাই হাউ, আমরা সবাই জানি কিভাবে মানে হাউ। খেয়াল করে দেখেন, হাউ নাই মানে কয়কার কাটা কাটা, হাউ নাই মানে কাটা, হাউ নাই মানে কাটা, হাউ আছে, আনসার হবে সি। ছোট ছোট একটা দুটো টেকনিক দিয়ে আপনি আনসার করতে পারবেন। তাহলে কিভাবে মানে কি হাউ, তাহলে অন্য কোনো অপশন হাউ নাই, তাহলে একটা অপশন হাউ আছে, এটাই আনসার। তাহলে হি ডাজ নট নো, সে জানে না হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে রান্না করতে হয়, হাউ টু কুক, কিভাবে গাড়ি চালাতে হয়, হাউ টু ড্রাইভ, কিভাবে পটাইতে হয়, হাউ টু কনভিন্স। কেটলিতে পানি টকবক করছে, টকবক করা মানে হচ্ছে সিমারিং, কটবট টকবক করা মানে কি ভাইয়া সিমারিং, কটবট করা মানে কি ভাইয়া সিমারিং। তাহলে এই যে একটা অপশনে সিমারিং আছে, আনসার হবে এ, দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটেল, দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটেল, দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটেল, দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটেল। আচ্ছা এটা তো আমরা বললামই, দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটেল। সে 1 সপ্তাহ যাবত অসুস্থ, 1 সপ্তাহ যাবত, যাবত অথবা ধরিয়া। দেখেন আমরা একটা বুদ্ধি আপনাদেরকে বলেছিলাম যে সিন্স থেকে ফর ধরে, মনে আছে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। তাহলে এই ধরে, ধরের অনেকগুলো ভার্সন আছে, ধরে অথবা ধরিয়া
অথবা যাবত, ধরে অথবা জড়িয়ে বা যাবত। সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। তাহলে ফর কখন হবে? যখন ধরে বোঝায়, ধরিয়া বোঝায় বা যাবত বোঝায়। তাহলে যেহেতু ওখানে যাবত বোঝাচ্ছে, তার মানে সে এক সপ্তাহ ধরে অসুস্থ, ধরিয়ে অসুস্থ, যাবত অসুস্থ। ধরে মানে ফর, ধরে মানে ফর, ধরে মানে ফর। ফর নাই কাটা, ফর নাই কাটা, ফর নাই কাটা, একটা ফর আছে, আনসার হবে 6 কাটছে। 40 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 40 কে আলহামদুলিল্লাহ। 40 ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 40 কে আলহামদুলিল্লাহ। 40 ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 40 কে কি আলহামদুলিল্লাহ। তেল পানিতে ভাসে, দেখেন ভাসে পানিতে, তাহলে ভাষা মানে তো ফ্লুটস, FLOAT, ফ্লুট। আর তেল হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে হবে ওয়েল। আনকাউন্টেবল নাউন সাথে বারবার সাথে অ্যাজ বাই যুক্ত হয়, ফ্লুটস। পানিতে ভাষা বলতে পানির উপরে ভাষা, উপরে মানে অন, ওয়াটার, অন ওয়াটার। হ্যাঁ, তেল ফ্লুটস অন ওয়াটার, ফ্লুটস। এই যে ফ্লুটস নাই কাটা, ফ্লুটস নাই কাটা, এখানে ফ্লুটস আছে, এখানে ফ্লুটস, কিন্তু এখানে ওভার আছে। ওভার হয় ফাঁকা থাকলে। দেখেন এই যে এটা হচ্ছে ধরেন, সরি এইটা হচ্ছে, এটা না সরি আমি এই হচ্ছে ধরেন পানি, এই হচ্ছে কি ভাইয়া পানি, এই হচ্ছে পানি, এই হচ্ছে পানি, এই হচ্ছে কি ভাইয়া পানি। তো তেলটা কোথায় বসে? পানির সাথে লেগে থাকে। তেলটা কি পানির সাথে লেগে থাকে? এগুলো ধরেন তেলের ফোঁটা, এগুলো পানির সাথে কিন্তু লেগে আছে। যদি ফাঁকা থাকে, ধরেন এখানে একটা ছাতা আছে, এখানে একটা কি আছে? ছাতা আছে, এখানে একটা কি আছে? ছাতা আছে। এই যে ছাতা, এই ছাতাটা কি আছে? ফাঁকা আছে। ফাঁকা থাকলে উবার হয়, ফাঁকা থাকলে কি হয়? উবার হয়। আর লেগে থাকলে, যে লেগে আছে, এগুলো লেগে আছে, লেগে থাকলে অন হয়। তাহলে তেল তো পানির সাথে লেগে থাকে, বুঝছেন না? এমন কি হয়, তেল আর পানি ফাঁকা, মাঝখানে আপনি ঢুকতে পারবেন, মাঝখানে আপনি ঘুরে আসতে পারবেন, মাঝখানে হাত দিতে পারবেন, নো, লেগে থাকলে অন হয়। তাহলে ওয়েল ফ্লুটস অন ওয়াটার, ওয়েল ফ্লুটস অন ওয়াটার, ওয়েল ফ্লুটস অন ওয়াটার। সে দিনা, সে ডিমানে ডিম খায়, সে ডিমানে ডিম খায়, সে ডিমানে ডিম খায়। ডিমানে ডিম খায় মানে হচ্ছে ভাই হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে ভাই ডিমানে, সরি দিনানে দিন খায়। হ্যান্ড টু মাউথ নাই কাটা, মাউথ নাই কাটা। হ্যাঁ, তাহলে হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, লিভস বাই, আচ্ছা লিভস বাই হবে না, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। তাহলে এখানে বাই হবে না, ফ্রম হবে। He lives from hand to mouth. 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 আমি তাকে উপহাস করিনি। উপহাস করা মানে লাভ অ্যাট, লাভ অ্যাট, LAUGH। এই লাভ অ্যাট মানে হচ্ছে উপহাস করা, তিরস্কার করা। লিখে রাখেন সবাই, উপহাস করা, তিরস্কার করা, তিরস্কার করা, তিরস্কার করা, উপহাস করা বা তিরস্কার। লাভ অ্যাট মানে তিরস্কার করা বা উপহাস করা। তাহলে লাভ অ্যাট নাই কাটা, লাভ অ্যাট নাই কাটা, লাভ অ্যাট নাই কাটা, একটা লাভ অ্যাট আছে, আনসার হবে। তাহলে লাফেট মানে উপহাস করা বা তিরস্কার করা, লাফেট মানে উপহাস করা বা তিরস্কার করা। লাফেট মানে উপহাস করা বা তিরস্কার করা, লাফেট মানে উপহাস করা বা তিরস্কার করা। লাফেট মানে কি ভাই বোন? উপহাস করা বা তিরস্কার করা। লাফেট মানে উপহাস করা বা তিরস্কার করা। আমি তাকে পড়তে শুনলাম, পড়তে শুনলাম, পড়তে শুনলাম, পড়তে দেখলাম, এগুলো মানে হচ্ছে ভাইয়া আই হার্ড হিম রিডিং। এই যে আমরা আগে বলেছি ভাই বোন আমার, এই যে সি, ওয়াচ, এগুলো আমরা পড়াইছি, মনে আছে? নোটিশ, হেয়ার, ফাইন্ড। এদের পর আরেকটা বারবার সাথে তার সাথে কি হয়? আইনজি যুক্ত হয়। আরেকটা বারবার সাথে তার সাথে আইনজি যুক্ত। এখানে নোটিশ আছে, নোটিশ, এদের সাথে আরেকটা বারবার সাথে তার সাথে কি হয় ভাই বোন আমার? আইনজি যুক্ত। এদের সাথে আরেকটা বারবার সাথে তার সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে দেখেন এই যে আইএনজি নাই কাটা, এখানে আমি তাকে পড়তে শুনলাম, শুনলাম, শুনলাম মানে কি স, আল্লাহ আল্লাহ, ছি ছি ছি, এটাও কাটা। শুনলাম মানে কি হ্যাভ হার্ড, না 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 হবে না, পাস্ট টেন্স হবে। তাহলে এই যে আই হার্ড হিম রিডিং, আই হার্ড হিম রিডিং, আনসার হবে বয়কার বি, আনসার হবে বয়কার বি। আই হার্ড হিম রিডিং, আই হার্ড হিম
রিডিং আই হার্ড হিম, রিডিং আই হার্ড হিম, রিডিং। আমি যদি বলতাম আমি তাকে পড়তে না শুনলাম না বলে যদি আমি বলি তাকে পড়তে দেখলাম, দেখলাম, তখন হইতো এই যে এটা আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখলাম। তিনি কদাচিৎ মিথ্যা বলেন, তিনি কদাচিৎ মিথ্যা বলেন। কদাচিৎ, কদাচিৎ ইংলিশ হচ্ছে ভাই হার্ডলি, হার্ডলি, হার্ডলি অথবা সেলডম, সেলডম, হার্ডলি অথবা সেলডম, এটার মানে হচ্ছে ভাই কদাচিৎ, কদাচিৎ। হার্ডলি মানে কদাচিৎ বা সেলডম। তাহলে সেলডম নাই কাটা, সেলডম নাই কাটা, সেলডম নাই কাটা, একটা সেলডম আছে, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি। তাহলে হার্ডলি অথবা সেলডম অর্থ হচ্ছে কদাচিৎ, হার্ডলি অথবা সেলডম অর্থ হচ্ছে কি ভাইয়া কদাচিৎ। দেখেন আমি আগে শুরুতেই বলেছিলাম যে আজকের এই ক্লাসের এটা হচ্ছে মুখস্থ টপিক, এখানে পড়ানোর কিছু নাই, তবু আল্লাহর মতো আমি কিন্তু পড়াচ্ছি বা টেকনিক বলে দিচ্ছি, তাই না? বলেন আলহামদুলিল্লাহ বলেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, কোথাও, কোথাও মানে হচ্ছে নো হোয়ার, নো WHERE, নো হোয়ার, কোথাও মানে নো হোয়ার। তাহলে নো হোয়ার নাই কাটা, নো হোয়ার, নো হোয়ার নাই কাটা, নো হোয়ার নাই কি কাটা। এবার খেয়াল করে দেখেন এই যে নো হোয়ারের পর, নো হোয়ারের পর আগে ভার্ব পরে সাবজেক্ট, তার মানে আগে ভার্ব হয় পরে সাবজেক্ট হয়, আগে ভার্ব হয় পরে সাবজেক্ট হয়। তাহলে নো হোয়ারের পরে আগে ভার্ব নাই কাটা, ভার্ব নাই কাটা, ভার্ব নাই কাটা, তাহলে আগে ভার্ব পরে সাবজেক্ট। এই যে আগে ভার্ব হবে পরে সাবজেক্ট হবে, এই যে আগে ভার্ব হবে, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি। নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি, নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি, নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি, নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি, নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আমরা যদি বলি এমন মেয়ে কোথাও খুঁজে পাবে না কো তুমি, তাহলে নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ, জাস্ট এটা চেঞ্জ করে দেবো গার্ল। আমি যদি বলি এমন ছেলে কোথাও খুঁজে পাবে না কো তুমি, এখানে হয়ে যাবে গার্ল। এমন শিক্ষক কোথাও খুঁজে পাবে না কো তুমি, তাহলে কি হবে টিচার। নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ টিচার। বুঝতে পেরেছেন? এমন বউ কোথায় খুঁজে পাবে না কো তুমি, তাহলে নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ বউ তুকু ওয়াইফ। এমন স্বামী কোথাও খুঁজে পাবে না তুমি, নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ আ স্বামী অথবা সাচ আ হাজব্যান্ড, নট হাফ হ্যান্ড। হ্যাঁ, রাবেয়া জি স্যার আমার হাফ প্যান্ট অনেক ভালো, নিশাদ স্যার আমার হাফ প্যান্ট অনেক ভালো, যা দুষ্টু বান্ধবী শয়তান, হাফ প্যান্ট না, বলো হাজব্যান্ড। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের আয়োজন। কলেজের দুটো মানিকেরা, প্রিয় ভাই বোন, আজকের ক্লাস কেমন লাগলো এইগুলো থেকে আসলে পারবো কিনা একটু জানাবেন। আমি আগে বলেছিলাম যে আজকের ক্লাস মুখস্থ টপিক, পুরো টেকনিক একটা কিচ্ছু নাই, তো চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্নের টেকনিক দেওয়ার জন্য। বলেন ক্লাস কেমন লাগলো? আর ভুল হবে? আর ভুল হবে বলেন প্রিয় মানিকেরা, ভাই বোন, আর ভুল হবে? আর ভুল হবে? কথা বলেন। তো যাই হোক, আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে প্রিয় ভাই বোন আমার, আমি আর কি করব জানি না, আপনাদের জন্য আসলে সব রকমের ব্যবস্থা করেছি, যেমনে আপনাদের খুশি তেমনি আপনারা করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন আমরা আপনাদের জন্য 49তম বিসিএস এর এক্সাম ব্যাচ শুরু করেছি, যেখানে মাত্র 499 টাকায় আপনারা করতে পারবেন। এছাড়াও কিন্তু আমরা দেখেন সত্যিকার অর্থে যদি আপনার মনে হয় যে না স্যার আপনার ক্লাস ভালো লাগে, যদি আপনি সত্যিকার অর্থে কৃতজ্ঞ হন, সত্যিকার অর্থে যদি আপনি কৃতজ্ঞ হন, আজকে একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব ভাই বোনেরা, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে আপনার মতো উপকৃত হবে এবং আপনার মতো সারা জীবন আমাদের জন্য দোয়া করতে বাধ্য হবে। তো আপনাদের প্রতি আবদার, মিনিমাম কমপক্ষে 5 জন করে ভর্তি করাবেন, কমপক্ষে 5 জন করে কি আমাদের কোর্সে ভর্তি করাবেন ইনশাল্লাহ। আমাদের অনেক ভাই বোন আছে যারা 5 জন, 10 জন, 20 জন, অনেকে আছে 30 জন ভর্তি করাইছে আলহামদুলিল্লাহ। এবং এই কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট সংখ্যা দিন দিন